কি ম্যাডাম, লাভ লেটার নিজে না দিয়ে বাবাকে দিয়ে পড়ালেন? বাহ, খুব ভালো। তোর তো সাহস কম না রে, আমাকে লাভ লেটার দিস? তুই জানিস এ কথা বাবাকে বললে তোর শরীরের চামড়া থাকবে না। আরে তোর বাবাকে কে ভয় পায়, হ্যাঁ? আর উনি তো ভবিষ্যতে আমার শ্বশুর মশাই হবেন। আই লাভ ইউ রে, অনেক ভালোবাসি তোরে। তোরে তো আমি দেখে নিব, আমাকে প্রপোজ করা। দেখ, কালকেই আমি বাবার কাছে বিচার দিব। আরে যা, গিয়ে বল, বাবা তোমার জামাই আমাকে বিরক্ত করে। এক কাজ করো বাবা, তোমার জামাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও, তাহলে তোমার জামাই আর আমাকে বিরক্ত করবে না। বন্ধু, এটা কি শোনাইলি? আমার তো খুবই হাসি পাচ্ছে। তোরে তো আমি। আয়, জড়িয়ে ধরবি মনে হয়, মনের ইচ্ছে পূরণ কর। আমি না করব না। ঋতু রেগে চলে গেল। সত্যিই কি তুই ওকে পছন্দ করিস? পছন্দ করিস মানে? খুব পছন্দ করি। আমি তোরে আমার বাচ্চার আম্মু বানাতে চাই। ও ঋতু, ও ঋতু, তুমি কোথায়? বন্ধু, আমি তো আর সিঙ্গেল থাকতে পারবো না, আমাকেও একটা পাঠিয়ে দে। একটু অপেক্ষা কর, আমার তো হয়ে যাক, পরে তোরে দেখবো। চল বাসায় যাই, আজকে আর ঘন্টা করব না। না, তুই যা, আমি ঘন্টা করব। আচ্ছা থাক তুই, আমি যাই। বাড়িতে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি বাবা মার দ্বিতীয় সন্তান। আমার ছোট একটা বোন আছে, নাম সাথী। ও ক্লাস 5-এ পড়ে। আর বাবা মা নিয়ে আমার পরিবার। আর আমাকে তো আপনারা চেনেনি, আমার কথা আর কি বলবো নতুন করে। এটা হলো আমার গল্পের পরিচয়। বাড়িতে যেতেই, কিরে, স্কুল থেকে কি পালিয়ে এলি? তুমি জানো না তোমার ছেলেকে পালিয়ে আসতে হয় না, সে সবার সামন দিয়ে আসে। যে কথা বলবে তা কেমন মার দেবো। লজ্জা করে না মা বাবার সামনে সব কথা বলা? আরেকটা কথা কি জানো, তোমার বৌমা পেয়ে গেছি। ছি ছি, এই বয়সে? আচ্ছা, তোর তো এখনো আমার মনে হয় দুধের দাঁত পড়ে নাই। আর সেই দিনের ল্যাংটা পোলা কি বলে, প্রেম পড়েছে নাকি? আম্মু চিৎকার দিয়ে বলল, আমার মানিজ্য শেষ করে দিচ্ছ। আম্মু, ভাইয়া আগে কি ল্যাংটা ছিল? তোরে তো আমি, আম্মু তুমি আমার মা নাকি অন্যের মা বুঝি না। মাঝে মধ্যে আমাকে নিজেই গুনগান গাও বুঝি না। নবাবের ছেলে বাবার মতো হয়েছে একেবারে। তোর সরো তো। রুমে গিয়ে ফোনটা বের করে ফেসবুকে ঘোরাঘুরি করতে লাগলাম। তো সকালে রেডি হয়ে স্কুলে গেলাম। এখন প্রিন্সিপালের ঘন্টা। আমি বললাম, না জানি ঋতু কি সত্যি সত্যি বলে দেয় নাকি। স্যার, একটা ছেলে আমাকে খুব বিরক্ত করে। আর কালকে যে এই লাভ লেটার দিয়েছিল সেই ছেলেটা। আর বলে আমাকে নাকি ও ভালোবাসে। মনে মনে বললাম, আজকে তো আমি শেষ। না জানি প্রিন্সিপাল কি করে। এই তুমি দাঁড়াও, আর তোমার নাম লাদেন তাই না? নামটা তো ঠিকই বলেছেন, কিন্তু আমার অপরাধ। এই বয়সে লাভ লেটার দাও, তাও আবার আমার মেয়েকে? জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? আপনি দেখেছেন আপনার মেয়েকে আমি লাভ লেটার দিছি। যদি কোনো প্রমাণ থাকে আমি মাথা পেতে নেব আপনার দেওয়া শাস্তি। আমার মুখে মুখে কথা বলার সাহস তোমাকে কে দিছে? আমি কোনো অন্যায় করিনি, তাও যদি আমি শাস্তি পাই, এটা কেমন না? এখন আমি যদি বলি আপনার মেয়ে আমাকে প্রপোজ করেছে, তাহলে কি আপনি ওটা বিশ্বাস করে নেবেন? ঠিক বলেছে স্যার, ওর কথা যুক্তি আছে। স্যারের হাতে ছিল একটা বেত, ওটা হাত দিয়ে ভেঙে। আমার সাথে বেয়াদবি, দেখে নেব তোমায়। একজন শিক্ষককে আপনার মুখে এই কথা মানায় না। আপনি তো আমাদের সাথে ভালো ব্যবহার করবেন, আর ছাত্রকে আবার হুমকি দেন। এটা কি ঠিক? স্যার আগে ক্লাস থেকে বের হয়ে চলে গেল। কিরে ঋতু, আমার নামে বিশ্বাস দিস না স্যারের কাছে? আমাকে এই ক্লাসে সবাই খুব ভালো করে চেনে। আমার সাথে বেয়াদবির ফল কিন্তু ভালো হয় না। আর তোরে যেহেতু ভালোবাসি তাই মাফ করলাম। ক্লাসের সবার সামনেই বললাম। তোরে সবাই ভয় পেলে কি হবে, আমি পাই না। আর কতবার বলছি এসব কথা আমার সামনে বলবি না। আমি তোরে ভালোবাসি না। তোর ভালোবাসতে হবে না, আমি জানি কিভাবে তোর কাছ থেকে ভালোবাসা আদায় করতে হয়। দেখ লাদেন, বাড়াবাড়ি করবি না আমার সাথে। তুই কি মনে করিস তোর বাবাকে আমি ভয় পাই? যেখানে আমি আমার নিজের বাবাকে ভয় পাই না, সেখানে তোর বাবাকে? হ্যাঁ। ঋতু আমাকে পাশ কাটিয়ে চলে গেল। ঋতুর এক বান্ধবী বলল, জানিস লাদেন, ঋতুর বয়ফ্রেন্ড আছে, ও আরেকজনকে ভালোবাসে। কে ওই ছেলেটা? আমাদের ক্লাসের সাধুকে। রবিন? ওই শালা কই? আরে, ও তো চলে গেছে। ওকে একটু দেখতে হবে, কালকে আসবে না শালা? মাথা ঠান্ডা করে বস, আর কত বড় সাহস, আমিও দেখে নিব। স্কুল থেকে বাড়িতে চলে গেলাম। কি রে, আজকে এত আগে চলে আসলি কেন? এমনি আমার ভালো লাগছে না। এত টাকা দিয়ে তোরে আমি পড়াশুনো করাই, আর আমার সাথে এভাবে কথা বলিস? পড়াতে বলেছে কে তোমাকে? এটা বলতে পারো না? আমিও অন্যের মতো কৃষিকাজ করি। বলে রুমে চলে আসলাম। শরীরের রাগ এখনো কমেনি। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে চলে গেলাম। হঠাৎ নজর পড়লো স্কুলের আম গাছের নিচে, দেখি রবিন আর ঋতু হাত ধরে বসে আছে। 440 ভোল্টের রাগ উঠে গেল। সরাসরি গিয়ে রবিনের বুকের মাঝে লাথি মারলাম। তোর কত বড় সাহস, আমার গার্লফ্রেন্ডের সাথে বসে বসে প্রেম করিস? ওকে, তুই লাথি দিলি কেন?
বলে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিল। সরাসরি ঋতুর চুলের মুঠি ধরে, তোর সাহস তো কম না, আমার গায়ে হাত তুলিস? মনে করিস না তোরে ভালোবাসি বলে মাফ করে দেব? দিলাম আমি ওর গালে কষে কয়েকটা চর। রবিনকে তোর ইচ্ছে মতো মারতে লাগলাম। ক্লাসের সবাই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। রাদেন মাফ করে দে, সব কি শুরু করলি স্কুলে এসে? ছাড় আমাকে, আজকে ওদের আমি দেখে নেব। প্রিন্সিপাল এসে দেখে ঋতুর গাল লাল হয়ে আছে। তোর কত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তুললি, আবার আমার স্কুল থেকে তোরে আজকেই আমি টিসি দেব। কি বললি রে? তোরে তো আজকে আমি খাইছি, আমাকে টিসি দিবি না? বলে আমি যেতে লাগলাম, 4-5 জন মিলে আমাকে ধরে ফেললো। আমাকে মারবি না? তোরে আমি কি যে করবো, তুই আমাকে চিনিস না। সুমন, স্যার আমাকে দেখি ওরে একটু। ওরা আমাকে টেনে একপাশে নিয়ে গেল। তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই বলে স্যারের সাথে খারাপ ব্যবহার করবি? খারাপ ব্যবহার মানে? ওর মেয়ের গায়ে হাত তুলেছি বলে ও আমাকে টিসি দেবে? ওকে তো আজকে আমি। সুমন একটা টাইগার এনে দিল। ওটা খেয়ে মাথা ঠান্ডা কর। এমনিতে এত ঠান্ডা, আবার আরেক ঠান্ডা এনে দিলি? বাড়িতে যা, এখন ওর পরিবেশ একটু ঠান্ডা হোক। আমাকে তো চেনে না, ঘর থেকে যখন তুলে নিয়ে আসবো তখন বলতে পারবে। বাড়িতে আসতেই বাবা আমাকে লাঠি দিয়ে পেটাতে লাগলো। কত বড় সাহস হয়েছে রে তোর, স্যারকে মারবি? কি করছো এসব? নিজের ছেলেকে মারছো? তোমার ছেলে আমাকে তার স্যারের গায়ে হাত তুলতে গেছিল, টিসি দিবে স্কুল থেকে, এজন্য। তোমার মারা শেষ হয়ে গেল, বলো আমি রুমে যাব। দেখ দেখ কেমন ছেলে বানিয়েছিস। তুমি না আমার কথা শোনো, যখন যা মন চায় তাই করে। ছোট মানুষ, এত কিছু বোঝে না। ছোট মানুষ না, প্রিন্সিপালের মেয়েকে তার গুণধর ছেলে লাভ লেটার দিয়েছে। কি? আমি আর কোনো কথা না বলে রুমে চলে এলাম। ভাইয়া, তোর না খুব লাগছে? আমি আমার বোনকে অনেক ভালোবাসি, ওর সাথে কখনো রাগ করে কথা বলি না। না রে বোন, এটা কিছুই না। দাঁড়া, আমি মার কাছ থেকে ওষুধ নিয়ে আসি। একটু পর সাথী হাতে একটা মলম নিয়ে এসে আমার শরীরে লাগাতে লাগলো। আস্তে আস্তে রাত হয়ে গেল। আমি জানালা থেকে লাফ দিয়ে বের হয়ে গেলাম। আজকে প্রিন্সিপালের শেষ দিন, আমার সাথে অপরাধ করে আর আমাকে বলে টিসি দেবে। অল্পতে আবার আমার মাথা গরম হয়ে যায়। একটা গাছ ছিল, ওটা দিয়ে ওর বাসার ভিতরে ঢুকে গিয়ে দেখি ও কি জানি বই পড়ছে। আর আমি বাসা থেকে বাবা যে চাকু দিয়ে গরু কাটতে কোরবানির সময় ওটা নিয়ে আসলাম। কিরে প্রিন্সিপাল, আমাকে নাকি টিসি দিবি তোর মেয়েকে মারার জন্য? আমার সাথে অন্যায়, এটা আমি কিভাবে সহ্য করি বল? আজকের পর থেকে তুই আর জীবিত থাকবি না। প্রিন্সিপাল তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। মনে করছে এতটুকু ছেলে কি আর করবে, কিন্তু ও তো আর আমাকে চেনা না। প্রিন্সিপাল আমাকে বলল, দেখো বাবা, তুমি যা করছো তা ঠিক না। কি ঠিক আর কি ঠিক না, তা আমি তোর কাছ থেকে শিখবো? আমাদের কথা শুনে পাশের রুম থেকে ঋতু চলে আসলো। আর আমাকে এখানে দেখে ও খুব অবাক হয়ে গেছে। কি, আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নেই। আজকে আমি তোর বাবাকে খুন করতে এসেছি। শালা আমাকে টিসি দেওয়ার আগে ওকেই টিসি দিয়ে উপরে পাঠিয়ে দেবো। আমার হাতে চাকুটা দেখে ঋতু সহ ওর বাবা অনেক ভয় পেয়ে গেছে। এতক্ষণ মনে করেছিল আমি হুমকি দিচ্ছি, এখন তো ওদের মাথা থেকে ঘাম বেরোতে শুরু হলো। ঋতু সরাসরি আমার পায়ে পড়ে গেল। ও এতদিন পর বুঝতে পারছে আমি যে সত্যি সত্যি ওর বাবাকে মেরে ফেলতে পারি। আমার বাবাকে মাফ করে দাও। আমি তোমার সাথে ভুল করেছি। তুমি যা বলবে আজকে থেকে আমি তাই করব। আমার মা নাই, বাবাই আমার সব। ওর কথা শুনে একটু মায়া লাগলো। আমার সাথে যে বেইমানি করে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকে না বলে ওর গালে একটা চুমু দিলাম। এটা তো শাস্তির ফল, রোমান্টিকভাবে মাফ করলাম। আর তুই তো আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যই না, এজন্য মাফ করে দিলাম। এটা একটা লজিক। তোর বাবাকে বলিস আর যেন আমার সাথে লাগতে না আসে। ঋতুর বাবা মূর্তির মতো দাঁড়িয়ে আছে আর ঋতুর কাহিনী দেখছে। আমি একটা হাসি দিয়ে বের হয়ে আসলাম। জানালা দিয়ে আবার আমার রুমে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ঋতু আর ওর বাবা আমাদের বাড়িতে। বাবা আমাকে নিচে ফেলে বাবার বেল দিয়ে আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। ভেবেছিলাম ছেলেটা বড় হয়ে ভালো হয়ে যাবে, আর দিনে দিনে গুন্ডা মাস্তান হয়ে যাচ্ছে। মারবি না ওনাকে? আম্মু বাবার পায়ে পড়ে গেল। কি করছো? ছেলেটা মরে যাবে তো। ওকে মেরে ফেলাই উচিত, অনেক হয়েছে। আর না, ওকে কালকেই আমি দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করছি। তোমার মাথা খারাপ হয়ে গেল? আমার একটা মাত্রই ছেলে, আর তাকে তুমি দেশের বাইরে পাঠিয়ে দেবে? কী সব কথা বলছো তুমি? তুমি দেখছো না ছেলেটা দিনে দিনে গুন্ডামস্তান হয়ে যাচ্ছে? আমার বংশের মাঝে এভাবে কেউ রাগে কারোর সাথে কথা বলে নাই। আর ওর যেই রাগ, ওকে দূরে না পাঠালে মানুষ হবে না। কালকে আমি এর ব্যবস্থা করছি। আর স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না বললেই জানতে পারতাম না যে আমার এমন একটা ছেলে আছে। ও এখনো অনেক ছোট, একটু চিন্তা করে দেখো। তোমাকে কথা বলতে বলছি আমি, চুপ থাক। বাবার কথা শুনে আম্মু কথা বলা বন্ধ করে দিল। আমাকে মাটি থেকে তুলে
আম্মু রুমে নিয়ে গেল। বাবা, তোর খুব লাগছে না রে? আমাকে ধরবে না, যাও এখান থেকে। দেখ বাবা, আমার সাথে রাগ দেখালে কি হবে? আমি কি আর তোর বাবাকে আটকাতে পারবো? এখান থেকে প্লিজ যাও আম্মু, আমাকে একটু একা থাকতে দাও। আম্মু আমার কথা শুনে চলে গেল। দূর, কেন যে রাগ করে স্যারকে মারতে গেলাম, নইলে তো আজকে আর বাবাই সিদ্ধান্তই নিত না। যা হবার তো হবেই, এত চিন্তা করে কি হবে? বিকেলে যে রুম থেকে বের হব। লাদেনের মা, বল কি হয়েছে? ওকে বল রেডি হতে, আজকে রাতেই ওর ফ্লাইট। কি বলছো এত তাড়াতাড়ি? দেখো, আমার একটা মাত্র ছেলে, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি কি বলছি, ছেলেকে রেডি হতে বল। আমি বাবার কথা শুনে রাগ করে রুমে চলে এলাম। থাকবো না আর এদেশে, আসবই না আর। বিকেলে বাবার সাথে রওনা দিলাম। আম্মুর সাথে পর্যন্ত কথা বলিনি, সবকিছু রেডি করে প্লেনে উঠে পড়লাম। শেষবারের মতো দেশের মাটির দিকে তাকিয়ে আছি। একটু পর পাখির মতো উড়াল দিলাম। এখন কেমন জানি একটু লাগছে, মনে হচ্ছে যেন যত দূরে যাচ্ছি তত বুকের ভিতরে কেমন জানি লাগছে। বিদেশের মাটিতে 10 বছর কেটে গেল। আসলে বাবা ঠিকই বলেছে, তোমার ভবিষ্যৎ তোমাকেই গড়তে হবে, আর কেউ তোমাকে সাহায্য করবে না। আরেকটা জিনিস দেখলাম, টাকা ছাড়া কেউ কাউকে দামই দেয় না। তবে বাবার দেওয়া কথা আমি রাখতে পেরেছি। আমি আমার রাগকে এখন কন্ট্রোল করতে পারি। কেউ যদি এখন আমাকে বিনা কারণে আঘাত করে, তাও কিছু করি না। বাবার দেওয়া প্রতিটা কথা এখনো আমার কানে বাজে। আজকে আমি ওকে না বলে দেশে যাওয়ার জন্য রওনা দিলাম। অনেক দিন হলো বাবা মাকে দেখি না। আম্মু কেমন আছে? অনেক চিন্তা করতো আম্মু আমার জন্য। আর বাবার কথা কি বলবো, যখন যত টাকা প্রয়োজন হয়েছে বলার আগে দিয়ে দিয়েছে। সকাল 8টায় দেশের মাটিতে পা রাখলাম। বাড়িতে যেতে যেতে প্রায় সকাল হয়ে গেল। ভেবেছিলাম বাসায় গিয়ে সবাইকে সারপ্রাইজ দেবো, কিন্তু আমি যে সারপ্রাইজ হয়ে যাবো কি জানতো। বাবাকে একটু হুইল চেয়ারে বসতে দেখে খুব অবাক হয়ে তাকিয়ে আছি। আর হঠাৎ বাবা আমাকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। বাবার চোখ দিয়ে পানি পড়ছে, বুঝতেই পারছি। আম্মু, আম্মু। আমার কথা শুনে আম্মু দৌড়ে ঘর থেকে বের হয়ে আসলো। বাবা, তুই এখন এলি? ভালো আছো বাবা? আজকে আসবি? আমাদের বললিও না একবার। আম্মু, বাবার এই অবস্থা কি করে হলো? আমাকে আরো আগে বললা না কেন? আম্মু মুখে কাপড় খুঁজে কান্না করতে লাগলো। আমি আম্মুকে ছেড়ে বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা, তুমি ভালো আছো তো? হে রে বাবা, কতদিন পর তোরে দেখলাম, এখন খুব ভালো লাগছে। তোমার এই অবস্থা হলো কি করে বাবা? আমাকে কি একবারও বলার প্রয়োজন মনে করোনি? পাগল ছেলে, তোরে বললে তো তখনই এসে যেতি, তাই বলি নেই। আমি বাবাকে ছেড়ে, আম্মু কিভাবে কি হয়েছে? আমাদের কপাল খারাপ রে বাবা। হঠাৎ একদিন তোর বাবা মাথা ঘুরিয়ে পড়ে যায়। তারপর থেকে একটা পা আর একটা হাত অবশ হয়ে যায়। অনেক ডাক্তার দেখাইছি, বলছে এগুলো আর ঠিক হবে না রে বাবা। বাবাকে আমি দেশের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। দেশের অনেক ডাক্তার দেখাইছি, সবাই একই কথা বলে। তাহলে কি বাবার? হঠাৎ পাশের বাসা থেকে এক চাচি এসে বলল, আপনাকে কত করে বলেছি, আমার সুদের টাকা দিতে হবে না, আমার আসল টাকাটাই দিয়ে দেন, তাহলে কি আমি আপনার কাছে প্রতিদিন আসি? দেখ, আজকে আমার ছেলে এসেছে, ওর সামনে এসব কথা বলিও না। আর আমি বলছি তো, তোমার টাকা আমি দিয়ে দেবো। আপনি তো আর টাকা দিতে পারবেন না, যে অবস্থা আপনার, আপনার ছেলেকেই বলতে হবে। আব্বু আমাদের কাছে কিসের টাকা পায়নি? তোর বাবা তো আর টাকা ইনকাম করতে পারে না। তোর বাবাকে ডাক্তার দেখানো, তোরে টাকা দেওয়া, সব মিলিয়ে ওনার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিলাম। কিন্তু কে জানতো যে তোর বাবা যে আর ভালো হবে না। সব বুঝতে পারছি, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। চাচা ভালো আছেন? ভালো তো, তোমার বাবা রাখলো কই? আজ 4 মাস হয়ে গেছে আমার কাছ থেকে টাকা আনছে, 1 টাকাও দেওয়ার নাম নেই। দেখুন চাচা, আমি জানতাম না আপনার কাছ থেকে আমার বাবা মা টাকা ধার নিয়েছে। আমাকে 2 মাসের সময় দেন। এই 2 মাসে আপনার সব টাকা আমি সুদে আসলে দিয়ে দেবো, সাথে কিছু লাভও দিয়ে দেবো। তোমাকে বিশ্বাস করা যায়? আচ্ছা যাও, দিলাম, তবে সময় মতো আমার টাকা চাই। সময়ের আগে পেয়ে যাবেন, চিন্তা করবেন না। চাচা চলে গেল। এই দিকে আয়। হ্যাঁ বাবা বলো। আমি ভাবি নাই তুই এতটা পরিবর্তন হয়ে যাবি। আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছস তুই। কোনো রাগ নাই, হাসি নাই মুখে, কথা বলিস। এখন আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু তুই এসেই যেমন চাপে পড়ে গেলি, তাই না রে? আরে বাবা, তুমি এমনি অসুস্থ, এই অবস্থায় তুমি কাজ করতে পারবে? চিন্তা করো না, সব আমি সামলে নেব। আম্মু সাথী কই? কলেজে গেছে, একটু পর হয়তো এসে যাবে। তুই এত দূরের থেকে এলি, কিছু খাবি? আমি আমার সাথে। একটু পর সাথে এলো। আমি রুমে গিয়ে দেখি আমার বোনটা বাটন ফোনটা নিয়ে কি যেন দেখছে। কি রে আপু, কেমন আছিস তুই? ভাইয়া তুই?
বলে আমাকে জড়িয়ে ধরলো। কিরে কান্না করিস কেন? তোর জন্য একটা উপহার নিয়ে আসছি। কি এটা ভাইয়া? আমি ওর হাতে একটা ফোন দিয়ে বললাম, এই যে আইফোন, তোর না খুব ইচ্ছে ছিল আইফোন ব্যবহার করবি, তোর জন্য নিয়ে এলাম। ধন্যবাদ ভাইয়া। কিরে কি হয়েছে, মন খারাপ করলে কেন? আমাদের অনেক ঋণ, তুই এটা বিক্রি করে দে, লাগবে না আমার। দেব অক্ষর, আমি আসছি না, সব সামলে নেব। এইসব নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবে না। আর আজকে চাচার সাথে আমার কথা হয়েছে, ওনার কাছ থেকে কিছু সময় নিছি, সব টাকা দিয়ে দেব। সত্যি ভাইয়া? রাতে রুমে শুয়ে চিন্তা করছি, ভাবছিলাম কয়েকদিন এলাকাটা ঘুরে দেখব, কিন্তু তার হলো না। পরিবারের বোঝায় যে এত আগে মাথায় নিতে হবে ভাবতে পারিনি। অনেক করেছে আমাদের জন্য বাবা, আর না, অনেকে একটু শান্তি দেওয়া দরকার। সকালে রেডি হয়ে বাইর হব, তখন আম্মু এসে বলল, কোথাও যাবি নাকি বাবা? এই তো আম্মু, বন্ধুদের সাথে একটু দেখা করব, আর প্রিন্সিপাল স্যারের সাথে। স্যারকে আবার মারবি না তো? বাবা তুমিও না, কী সব কথা বলো যে বুঝি না। আমি কি আর আগের মতো আছি? হ্যাঁ এক কাজ কর, তোর স্যারকে মেরে লাশটা নিয়ে আসবি। বাবা তুমিও না। প্রথমে আমি সরাসরি প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম, গিয়ে দেখি স্যার কিসের কাগজ জানি দেখছে। স্যারকে সালাম দিলাম। স্যার ভালো আছেন? স্যার মাথা উঠিয়ে আমার দিকে তাকিয়ে আছে, তবে কথা বলছে না। স্যার আমার সাথে কথা বলবেন না, নাকি এখন আপনার পা ধরে মাপ চাইতে হবে? কতদিন পর তোমাকে দেখলাম, মনটা অনেক ভালো হয়ে গেল। তো এখনো কি আগের রাগ আছে? কি যে বলেন না স্যার, আমাকে দেখে কি তাই মনে হয় নিজেকে কন্ট্রোল করতে শিখে গেছি? আসলে স্যার, সময় সব কিছু শিখে দেয়। আর আমি আজকে এই পর্যন্ত এসেছি শুধু আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। অনেক পরিবর্তন হয়ে গেছো তুমি, দেখেই বোঝা যাচ্ছে। এক কাজ করো, একটু পর আমি বাড়িতে চলে যাব, এখন একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। তুমি বিকেলে আমার বাসায় যাবে, তোমার সাথে কিছু কথা আছে। ওকে স্যার, তাহলে আসি। বলে স্কুল থেকে বের হয়ে গেলাম। কত নেতাগিরি করছি স্কুলে, কাউকে ভয় পেতাম না। আমাকে দেখলে সব স্টুডেন্টরা ভয় পেত। সত্যি আগে আমি খুব আজব ছিলাম। এদিক সেদিক করতে করতে বিকেল হয়ে গেল। আগের ফ্রেন্ডদের অনেক খুঁজেছি কিন্তু পাইনি। স্যারের বাসায় গিয়ে কলিং বেল বাজাতে ঋতু এসে দরজা খুলে দিল। ওকে দেখে আমি অবাক হয়ে গেছি, আগের থেকে অনেক সুন্দর হয়েছে ও। ঋতু ভয় ভয় বলল, মারবেন না তো আগের মতো? কি যে বলেন না। আচ্ছা সবাই আমাকে দেখে এই কথা বলে কেন? আর তুই আমার ক্লাসমেট ছিলি, আজকে তুই এই কথা বলিস? সরি রে, আমি ভাবছিলাম তুই আগের মতোই আছোস, কিন্তু তোর ব্যবহার তো অনেক চেঞ্জ হয়ে গেছে। সবাই কি সবসময় একই থাকে? আচ্ছা স্যার কি বাসায় আছে? বাবা তোর কথা বলেছে, তুই আসবি। বাবা একটু বাজারে গেছে, আয় ভিতরে এসে বস। স্যার নেই ভিতরে কি করবো? তাছাড়া তুই তো আবার একা একটা মেয়ে। আমার ভয় কেটে গেছে, আর তুই ভয় পাস কেন? ভিতরে আয়। আমি ভিতরে গিয়ে সোফায় বসলাম। ঋতু আমার সামনে বসলো। তো তারপর বল, তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, এখানে এসে বন্ধুদের খুঁজছিলাম কিন্তু পাইনি রে। সুমনের পুলিশের চাকরি হয়েছে? ও আচ্ছা, তোর কি খবর? রবিনের সাথে সম্পর্ক কেমন চলছে? তুই সেদিন মাইট দেওয়ার পরও আমার কাছে আসে নাই। সরি রে, তোদের রিলেশন ভেঙে দেওয়ার জন্য। ভালো করছো। তখন এখন বল, তোর গার্লফ্রেন্ডের খবর কি? আমি তো তোর জন্য অপেক্ষা করে আছি। কি? এত অবাক হওয়ার কিছু নেই, মজা করলাম। আর কি প্রেম ভালোবাসা এসব করার মতো আমার কাছে সময় নেই। আলগা পিড়িতে আমার ভালো লাগে না, একা আছি, একাই বেস্ট। সত্যি অনেক বদলে গেছো রে তুই। আমার কথা তোর মনে হয় রে ঋতু? তুই যা করে গেলি, গালে হাত দিলেই তোর কথা মনে পড়ে। আগে আমি আবেগের কারণে তোর প্রেমে পড়ছি। এটা বলতে পারিস না, তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। ঋতুর কথা শুনে হাসতে লাগলাম। কি নিয়ে হাসা হচ্ছে? আর বল না বাবা, ওর আগের কাহিনীগুলো বলছি। ঋতু, যা আমাদের জন্য কফি নিয়ে আয়। ওকে বাবা। তোমার পরিবারের কথা শুনে আমি খুব কষ্ট পাইছি। সত্যি স্যার, আমি জানতাম না যে বাবার এই অবস্থা হবে, নাইলে কোন দিনে চলে আসতাম। তোমার এখন একটা চাকরি করা উচিত। স্যার জানেনই তো, মামা খালু আর টাকা ছাড়া চাকরি হবে না। তা তো জানি বাবা, তোমাকে এখানে আনার একটা কারণ আছে। স্যার আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, ঢাকায় গিয়ে এই ঠিকানায় যাবা, আর অফিসের ভিতরে গিয়ে এমডিকে আমার কথা বলতেই তোমার চাকরি হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। কি যে বলে আপনাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, তাও আপনি কি যে বলবো স্যার। তোমার বাবার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, আর আমিও চাইছিলাম তুমি ভালো হয়ে যাও। আমি স্যারের সাথে খাবার খেয়ে, স্যার আমি একটু ঋতুকে বাইরে নিয়ে যাই। দেখিও আবার কাজী অফিসে যাইও না। ঋতু হাসতেছে। স্যার আপনিও না? আমি জানি বাবা, আগের লাদেন আর এখনকার লাদেনের মাঝে অনেক পার্থক্য। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, যাও। স্যার কালকে আমি সকালে চলে যাব। আমি সব কথা বলে রাখবো, তুমি কোনো চিন্তা করিও না। ঋতু চল, নাকি রেডি হবি? না চল। ঋতুকে নিয়ে একটা পার্কে গেলাম।
আচ্ছা লাদেন, তোর একটা কথা বলি, কিছু মনে করবি না তো আবার? আরে না, কি যে বলিস বল। আমি কি দেখতে এতটা অসুন্দরী? কে বলেছে তুই সুন্দর না? হ্যাঁ, তুই তো একদম জাক্কাস পরীর মতো। তোরে যে যে কোনো ছেলে দেখে ক্রাশ খাবে। আমি যে কোনো ছেলের কথা বলছি না, তোর চোখে আমি দেখতে কেমন এটা জানতে চেয়েছি। ওয়েট ওয়েট, তুই তো কোনোভাবে আমাকে আবার পছন্দ করিস না তো? তুই তো আমার ফ্রেন্ড, তোর কাছে সব বলা যায়। পছন্দ করি বলতে 100%-এর মাঝে 50%। তোরে আমি পছন্দ করি, আর তুই বললে বাকিটা হয়ে যাবে। তোরে সহজ ভাষায় আমি বোঝাই, তাহলে তুই বুঝবি কেমন। বল। মায়া জিনিসটা এমন রে, জীবনে ধ্বংস করতে এই একটা শব্দই যথেষ্ট। কারো ওপর যদি তোর একবার মায়া পড়ে যায়, তাহলে তুই শেষ, যদি এই প্রেম সার্থক না হয়। আমার এক রুমমেট ছিল, ওর গার্লফ্রেন্ড ওকে অনেক ভালোবাসতো। কেন জানিস? ওর টাকা ছিল, এই জন্য ওরে ভালোবাসতো। আর ছেলের বন্ধু একদিন ওর গার্লফ্রেন্ডের সব কুকীর্তি ফাঁস করে দেয়। যে দেখে ও আরেকজনের সঙ্গে সম্পর্কে আছে, ওর সাথে ওর বিয়েও ঠিক হয়ে গেছে। সেই দিন ওকে খুব চিন্তিত হতে দেখেছি, কিন্তু সেই রাতে ও বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যাও করে। ও আমাকে শিখে গেছে, কারণ মায়ে কোনোদিন পড়িস না, জীবন নষ্ট করে দেবে। তাই এসব থেকে এখন একটু দূরে থাকি। এসব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। তুই আমার একজন ভালো বন্ধু, সেই হিসেবেই থাক। আর আমার পরিস্থিতি তুই এখন জানিস না রে, আমাকে কালকে আবার ঢাকায় যেতে হবে চাকরির জন্য। ঋতু কি জানি চিন্তা করছে। এই, আমার কথা কি এতক্ষণ শুনলি, নাকি এক কান দিয়ে শুনলি আরেক কান দিয়ে বের করে দিলি? আমি চিন্তা করছি তুই এত পরিবর্তন হলি কি করে? এত এত পরিবর্তন একটা মানুষের কিভাবে সম্ভব? সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায়, জানিস না? আমাকে পরিবর্তন করেছে সময়। তুই তো এক সময় আমার পিছু পড়ে থাকতি, মনে আছে? তখন তো আমি গুন্ডা ছিলাম। দেখ, নিজেই বলতেছি গুন্ডা। বাদ দে এসব কথা। আমি এখন কোনো চিন্তা নিয়ে কোথাও যেতে চাই না। দোয়া করিস আমার জন্য, কালকে ঢাকায় চলে যাব। সত্যি চলে যাবি রে? হ্যাঁ, যাওয়া লাগবে। আমার পরিবারের অবস্থা এতটা ভালো না। হাত পাত? কি দিবি? আমার সামনে হাতটা নিয়ে যেতেই একটা ঘড়ি পরিয়ে দিল। ধন্যবাদ, অনেক সুন্দর ঘড়িটা। তোর সাথে তো আর প্রতিদিন এভাবে বসে আড্ডা দেওয়া হবে না রে। আগে যাই, দেখি ওখানকার কি অবস্থা। আর তোর একটা বুদ্ধি দেই। বল। সরকারি চাকরি করে এমন কাউকে থেকে বিয়ে করে নিবি। ধুর, এসব আরো পরে, এখন বল, সুমনের সাথে যোগাযোগ করবি না? ওর লেভেল আর আমার লেভেল অনেক আলাদা। এখনো সরকারি চাকরি করে, আর আমি বেকার। সুমনের সাথে দেখা করতে গেলে এখন লাইনে দাঁড়াতে হবে। আচ্ছা, আজকের মতো উঠি, অনেক কাজ আছে, সবকিছু গুছিয়ে নিতে হবে। সত্যি চলে যাবি রে? হ্যাঁ, চিন্তা করিস না, মাঝে মধ্যে আসবো। আমার কথা তো মনে রাখবি। তোরে কি আর ভোলা যায়? ফোন নাম্বার দে তোর। নে। ঋতুকে বিদায় দিয়ে বাড়িতে চলে গেলাম। রাতে আম্মুর রুমে গিয়ে দেখি বাবা শুয়ে আছে, আর মা বসে বসে পান চিবোচ্ছে। আম্মু, আসবো? আরে বাবা, আয় আয়, নে পান খা। অল্প করে দাও, একটা কথা বলতে এসেছি। বল বাবা। প্রিন্সিপাল স্যার একটা কোম্পানির কথা বলছিল। আমি ওনাকে বলে রাখছি। কি বলছে উনি? কালকে সকালে ট্রেনে আমি ঢাকায় চলে যাব। কি বলিস? আসলি তো মাত্র কালকে, আর সকালেই চলে যাবি? আমার উপর এখন একটা দায়িত্ব আছে মা, সেটা পালন করতে হবে না? আসতে না আসতেই কেমন একটা বিপদে পড়ে গেলি না রে? এত আগে পরিবারের চাপ তোর উপরে পড়ে যাবে চিন্তা করতেও পারি না। কই আসলি, কয়েকদিন ঘুরে গ্রামটাকে দেখবি। তোর বাবার যদি আজকে... আম্মুর কিছু বলা লাগবে না, আর বাবার এখন বয়স হয়েছে, কত করবে আমাদের জন্য। এখন তাকে একটু বিশ্রাম নিতে দাও। আমার জন্য চিন্তা করতে হবে না রে বাবা। আচ্ছা আম্মু, সব রেডি করে রেখো, আমি সকালে রওনা দেব। আচ্ছা। আম্মুর রুম থেকে বের হয়ে সাথী রুমে গেলাম। দেখে বই সামনে রেখে ফোন টিপছে। আমাকে দেখে ফোনটা রেখে বই নিয়ে পড়তে লাগলো। কি করিস সাথী? এই তো ভাইয়া, পড়ছি। আমি গিয়ে ওর পাশে বসলাম। একটা কথা বলি শোন, তোর বয়সটা আমাদেরও ছিল, নিজেকে কন্ট্রোল করতে শিখ, নাহলে জীবন অনেক কিছু করতে পারবি না। তোর ফোন কিনে দিছি, এই না যে সারাদিন ফোন ব্যবহার করবি। জানিস, ছোটবেলায় আমার দাদা আর দাদি একটা কথা বলতো সবসময়, পড়ার সময় পড়বি, খেলার সময় হলে খেলবি। আমি একটু তেমনি বলি, যখন পড়ার সময় হবে পড়বি, ফোন তো সারাদিন টিপতে পারবি। বই সামনে রেখে ফোন ব্যবহার করিস, এটা কি ঠিক? সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখ। আর একটা কথা, আমি তোর বয়সে কারো প্রেমে পড়েছি, এই জন্যই তোরে আমি সাবধান করছি। এই বয়সটা এমনই রে, এই ছেলেটার চোখটা অনেক সুন্দর, ওই ছেলেটির চুলটা একটু লম্বা না হয়ে আর একটু খাটো হলে ভালো হতো, এই ছেলেটার নাকটা একটু বোঝা আর একটু সোজা হলে ভালো হতো। এভাবে প্রশংসা করে প্রেমে পড়ে যাবি, আর শেষে কি করবি? মা বাবা এই রিলেশন না মানলে পালিয়ে বিয়ে করে নিবি। একটা জিনিস তুই খেয়াল করে দেখ, আমার বোন আমাকে সেদিন ফোন করে বলছিল, ভাইয়া আমার বান্ধবীর আইফোন ব্যবহার করে। সেই দিন আমি বুঝে গেছি আমার বোনের কি লাগবে।
আমার ইচ্ছা বাদ দিয়ে তোর জন্য আইফোন কিনে নিয়ে আসছি। এখন চিন্তা করে দেখ, তোরে আমি কত ভালোবাসি। আর মা বাবার কথা নয় বাদই দিলাম, শরীরে রক্ত বিক্রি করে শরীরের চামড়া কেটে দিল, মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না। এগুলো কেন বলছি জানিস? কালকে আমি চলে যাব, তখন তুই একা যা মনে চাবে তাই করতে পারবি। তাই আমি চাই না মা বাবার মুখে চুনকালি দিয়ে কিছু একটা কর। আমি তোর অনেক ভালোবাসি, তাই আমি তোর আগে সাবধান করছি বোন। কথা শেষ করতেই সাথে আমার বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ভাইয়া, আমাকে মাফ করে দে, আমি সব বুঝতে পারছি। আমি জানি তো আমার বোনটা কত ভালো। ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, কান্না করিস না, কালকে ট্রেনে আমি ঢাকায় চলে যাব। এখন বল, তোর কি কিছু লাগবে? না ভাইয়া, কিছু লাগবে না। আচ্ছা তাহলে আমার কথা মনে আছে তো? সুন্দর করে পড়াশোনা কর। আমি তো কিছু হতে পারলাম না, তবে তুই বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবি না। তুই শুধু দোয়া করিস। সকালে রেডি হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। দেখে শুনে থাকবি বাবা। ওকে আম্মু, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ট্রেনের ভিতরে বসে আছি, একটু পরে তো ট্রেন ছেড়ে দিতে পারে। আমার সাথে একটা সিট, সামনে 2টা সিট এখনও খালি আছে। মনে মনে বলছি, একটা মেয়ে যেন বসে এই সিটে। হঠাৎ দেখি একটা পিচ্ছি মেয়ে আমার বোনের সমান হবে। আমি পিচ্ছি বলছি দেখেন। মেয়েটা আর ওর মা আমার সামনে সিটে বসে পড়লো, আর ব্যাগগুলো আমার সাইডের সিটে রেখে দিল। বুঝলাম বড়লোক মানুষ, 3টা সিটে ওনারা নিয়ে নিছে। কই ভাবছিলাম সুন্দরী একটা মেয়ের সাথে বসে যাব, তার হলো না। তবে মেয়েটার দিকে তাকিয়ে দেখি কেমন যেন রেগে আছে, আর চোখিয়া বড় একটা চশমা। পিচ্ছি হলো ওর মুখটা খুব মায়াবী। আমি অনুমান করলাম আমার থেকে হয়তো 2 বছরের ছোট হতে পারে। হঠাৎ দিকে মেয়েটা কাকে জানি কল করলো। ড্যাডি, আমি তোমাকে এসে খুন করব। আমার মার জন্য একটা হেলিকপ্টার পাঠাতে পারলে না? ইস, এখানে পরিবেশ কত নোংরা, কেউ দাঁড়িয়ে আছে, বসে আছে, কি বিশ্রী পরিবেশ। ওরে বাবারে, কত ডঙ্গি মেয়ে রে, আমি তো এখন বুঝতে পারছি। মাম্মি, বাবাকে আমি খুন করব। ইস মাম্মি, আমি এইভাবে বসে যেতে পারবো না। সুমাইয়া মামুনি, কিছু হবে না। গাড়িটা যদি নষ্ট না হতো তাহলে তো আর আমাদের ট্রেনে আসতে হতো না। তুমি ঘুমিয়ে পড়ো। আমি এক নজরে মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম। হঠাৎ দেখি মেয়েটা ওর মার কানে কি যেন বলছে। আমি একটু শোনার চেষ্টা করলাম। আম্মু, এই ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে কেন? ওর হাব ভাব ভালো লাগছে না আম্মু। মেয়েটার মা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো। আমি মাথা নিচু করে বসে আছি। দেখি তো এখন মা মেয়ে দুজন মিলে কি করে। মাথাটি একটু উঁচু করতেই ঠাস ঠাস করে 2টা চড় দিলেন আমার গালে। মেয়ে দেখলেই তাকে থাকতে ইচ্ছে করে না? আমাকে তো চিনিস না, নারী নির্যাতনের মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেব। মামুনি এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আম্মু, এই ছেলেদের স্বভাবই এমন, পাশে কোনো সুন্দরী মেয়ে দেখলেই হিরো সাজে। আমি গালে হাত দিয়ে বসে আছি। কি এক জ্বালায় পড়লাম রে ভাই। রাগ কন্ট্রোল করতে শিখে গেছি, নাহলে এখানেই শেষ করে দিতাম ওদের। আমার মতো ট্রেনের সবাই ওদের দিকে তাকিয়ে আছে, আর অযথা আমি থাপ্পড় খেলাম। সুমায়ানা কি বলছে নাম এটাও মনে নেই। মেয়েটা চশমাটা হাতে নিয়ে বলল, মাম্মি, এটা কেমন জানি ময়লা হয়ে গেছে না? আম্মু, চশমার একটা দোকান রাখবো ঘরে, চিন্তা করো না আম্মু। যখন যেটা পছন্দ হয় সেটা পরিয়ে ওকে আম্মু। তুমি আমার লক্ষ্মী আম্মু। বিশ্বাস করেন এদের কাহিনী দেখে মনে হচ্ছে যে জানালা দিয়ে ওদের লাথি মেরে বাইরে ফেলে দেই। মেয়েটা দেখতে একটু মায়াবী, আর মা মেয়ে 2টা শরীরে এত ঢং কই রাখে রে বাবা। মনে হয় যেন এই বুড়ির প্রেমে আরেকজন পড়বে। তবে যে যাই বলুক না কেন, মেয়েটাকে আমার কাছে খুব ভালোই লাগছে। তবে ডঙ্গি না হলে আরেকটু ভালো হতো। ছেলেদের মন যাই বলুন না কেন, মেয়ে পাশে থাকলে একটা চান্স না নিলে কি আর হয়। বাইরে আশেপাশে কেমন যেন একটা জঙ্গলের মতো পরিবেশ। মাম্মি, এখানে ভূত থাকে না। মা, বড় বড় ভূত আছে এখানে। মাম্মি, আমার না ভূত দেখার খুব ইচ্ছা। ভূতের সাথে খেলবো, মজা করব, পারবো না মাম্মি? মা, সব হবে, চিন্তা করো না। এই কথা বলতে কেমন যেন একটু শব্দ হয়ে ট্রেন চলা বন্ধ হয়ে গেল। মনে মনে বললাম, মেয়েটার মনের আশা মনে হয় পূরণ হয়ে গেছে। মানুষে বলা বলি করছে ইঞ্জিন নাকি নষ্ট হয়ে গেছে, ঠিক করতে অনেক সময় লাগতে পারে। এটা শুনে মেয়েটা বলল, আম্মু, এখন কি হবে? ইস, অনেকটা সময় তো নষ্ট হয়ে যাবে বুঝি। কিছু হবে না মা, চিন্তা করিস না, একটু পরে ঠিক হয়ে যাবে। সবাই উঠে বাইরে যাচ্ছে। আমি এর এখানে বসে থেকে কি করব, তাই আমিও বসা থেকে উঠে বের হতে লাগলাম। এই ছেলে, এদিকে আসতো একটু। মেয়েটার মা ডাক দিল, তোর কেন ওদের পাল্লায় পড়লাম? হ্যাঁ আন্টি বলেন। একটু আগে তো থাপ্পড় দিলি, এখন আবার আমাকে ডাকিস? আস্তে করে বললাম। এই, তোর তো সাহস কম না, আমার আম্মুকে আন্টি বলিস? আম্মুকে দেখে কি আন্টির মতো লাগে তোর কাছে? দেখিস না ট্রেনের সবাই আমার আম্মুর দিকে কেমন যেন পাগল চোখে তাকিয়ে আছে। আপু বলবি আমার আম্মুকে, ঠিক তাই না আম্মু? রে মা,
আমার মনের কথা তুই থাকলে বুঝতে পারতিস। তোমার যেই বয়স, বাবাকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করতে পারবা। ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। না রে মা, তোর বাবাকে একটু বুড়ো বয়সে কষ্ট দিতে চাই না। মা আর মেয়ের কথা শুনে আমি পুরাই ব্যাককল হয়ে গেছি। কী সব বলছে, লজ্জাশরম কিছুই নেই ওদের ভেতরে। কিরে, এইভাবে তাকিয়ে কি দেখিস? চোখ তুলে নেব। আম্মু কি জন্য ডাকছে জিজ্ঞেস করো। আরে রাখ তো তোদের মা মেয়ের কথা। সেই উঠছি থেকে বকবক করে আমার মাথা খেয়ে ফেললি। আর কি বলিস? তোর মার দিকে সবাই তাকিয়ে আছে। আরে কী সব পোশাক পরলি খেয়াল আছে? ওরা তো তোর মার দিকে তাকিয়ে আছে না, ওরা চোখ দিয়ে তোদের খেয়ে ফেলছে। এটা বুঝবি কি করে তোরা? এভাবে যদি অর্ধ উলঙ্গ হয়ে ঘর থেকে বের হোস, কে নাকে তাকাবে তোদের দিকে? মনটা চাই কি জানিস, এই চলন্ত ট্রেন থেকে তোদের ফেলে দেই। আর আপনাকে আমি সম্মান করতাম। আর কি বুড়ো বয়সে শরীরের ভাব উঠছে না, মনটা চাইছে তোদের জুতা দিয়ে পিটাই। তোরে তো আজকে আমি খাইছি। তোর এখান থেকে ওদের বকবক শুনতে পারবো না, তাই ট্রেন থেকে নেমে গেলাম। আমার মতো অনেকেই ঘোরাঘুরি করছে। ধুর, এখন এমনটা না হলেও পারতো। ঢাকায় চলে যাওয়ার পর নষ্ট হতে পারতো না। মনে হয় ওদের মামাকে একটু বেশি বকা দিয়ে ফেলেছি। হাই ভাইয়া, একটা হেল্প করবেন? পিছন ফিরে দেখি আমার বয়সে একটা মেয়ে। জি আপু বলেন। আসলে ভাইয়া, আমার ফোনের টাকা শেষ হয়ে গেছে, বাড়িতে একটু কথা বলার ছিল। ও এই বিষয়ে? ফোনটা ওর হাতে দিয়ে বললাম, নেন কথা বলুন, সমস্যা নেই। ধন্যবাদ ভাইয়া। মেয়েটা ফোনটা নিয়ে কার সাথে জানি কিছুক্ষণ কথা বলে ফোনটা দিয়ে দিল। আমার নাম তানিয়া, আপনার নামটা জানতে পারি? যে আমার নাম লাদেন। ফ্রেন্ড হাত বাড়িয়ে দিয়ে বলল, ফ্রেন্ড হয়ে আর কি করব, একটুই তো। তারপর তো আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। তাও ভাবছি একা একা তো আর কথা বলতে পারবো না, একটু সময় কাটানো দরকার, তাই আপনার সাথে কথা বলছি। ওকে তাহলে ফ্রেন্ড, ক্ষণিকের ফ্রেন্ড। সেটা যাই হোক, কথা বলার তো একটা মানুষ পাইলাম, একটু হলেও সময় কাটবে। আমি তাই চিন্তা করছি, একা একা কি আর করবো। এই ছেলে, এইদিকে আই। ওই মা আর মেয়ে আমাকে আবার ডাকছে। তোর বাল বারবার ঘুরে পিছনে কেন আসে আমি বুঝি না। কি এইগুলো চেনেন নাকি? আর বলেন না, আমার কান ঝালাপাড়া করে ফেলেছে। আমার সাথে সিটে বসে আসছে। আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসি কি হয়েছে। ওকে। আমি আবার ওদের সামনে গিয়ে বললাম, কি হয়েছে? আর আমি ছাড়া কি এখানে আর কেউ নেই? আগের ঘটনার জন্য মাফ করলাম। আসলে গ্রাম অঞ্চলের মাঝে এই পোশাক মানায় না। এখন একটা কাজ করে দে, আমার মেয়ে আর আমার পায়ের জুতা অনেক ধুলা বালু ভরে গেছে, একটু মুছে দে তো। যত টাকার বিনিময় তুই নিবি দিয়ে দেব। ঠাস ঠাস করে নিজের গালে নিজের দুইটা চড় দিলাম। দেখো দেখো আম্মু, এই ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। আমি কি বলছিলাম, এসব পাগল ছাগল যে কোথা থেকে আসে। রে, আমি পাগল হয়ে গেছি তোদের মা আর মেয়ের কথা চালায়। আর তোদের আমাকে দেখি কি চাকর মনে হয় যে আমি তোদের জুতা পরিষ্কার করে দেবো? কিভাবে ভাবলি? কানের নিচে ঠাটিয়ে দুইটা চড় দিলে আর এসব ভাবতি না। এখন এক কাজ কর, আমার জুতা পরিষ্কার করে দে। এর প্রয়োজনে তোরা মন মতো টাকা নিস, আমি দিয়ে দেবো। আর তোদের এই কাহিনী অন্য কাউকে বলে দেখ সাহায্য করে কিনা। আমার জায়গায় আজকে অন্য কেউ যদি থাকতো তাহলে বুঝতে পারতি কি হতো আজকে। রাগ কন্ট্রোল করতে শিখে গেছি, এই জন্য কিছু করছি না। না হলে আর দ্বিতীয়বার যদি আমাকে ডাকিস না, সত্যি সত্যি চলন্ত ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেবো। মেয়েটা ঠাস ঠাস করে আমার গাড়ি দুইটা চড় দিয়ে দিল। তোর সাহস তো কম না, আমাকে আর আমার মাকে অপমান করিস। তোরে তো ঢাকায় গিয়ে দেখে নেব। তানিয়া, তানিয়া এদিকে আয় তো একটু। বলো। আমি মনে মনে চিন্তা করলাম, না থাক, তানিয়াকে দিয়ে চড় দেওয়াতাম, কিন্তু পরে বেচারি যদি ঝামেলায় পড়ে যায়। শোন, আমি মেয়েদেরকে সম্মান করি বলে তোর গায়ে হাত তুললাম না, নইলে তোর আমি কাকে কি বলছি? এগুলো তো পাগল, এদের আর কি বলবো। এই তানিয়া চল। তানিয়াকে নিয়ে একপাশে চলে গেলাম। কি হয়েছে বলো তো? এক এক করে সব বললাম। এগুলো সহ্য করলে কিভাবে? আমি হলে তো। এখন বুঝ কি প্যারা দিছে আমাকে। তাও কিছু করিনি, বাদ দে। এরা বড় লোক ঘরের মেয়ে, মা যা মনে চায় তাই করে। আচ্ছা, তুই ঢাকায় কোন জায়গায় যাবি? সরি রে, তুই করে ডাকলাম। আরে সমস্যা নেই, আমি ঢাকায় ওই জায়গায় যাব। আমিও তো ওই জায়গায় যাব। আচ্ছা, যদি কপালে থাকে দেখা হবে অবশ্যই। ট্রেনের হর্ন বেজে গেছে, চল, মনে হয় ঠিক হয়ে গেছে। বাই, হ্যাঁ আবার দেখা হবে। ট্রেনে গিয়ে বসতেই মা আর মেয়ে আমার দিকে কেমনভাবে যেন তাকে আছে, যেন আমাকে খেয়ে ফেলবে। দাঁড়া, মজা দেখাচ্ছি। ফোনটা বের করে সাথীকে কল দিলাম। আয়া বলো। আম্মুর কাছে দে তো। একটু অপেক্ষা করো।
বাবা বল, আর কোন পর্যন্ত গেলি? হ্যাঁ মাম্মি, তোমার কি একটু আক্কেল জ্ঞান নেই? আমার ড্যাডি এই দেশের রাজা, আর তার ছেলেকে না ট্রেনে করে যায়। ও মাম্মি, পিছনে অনেক ব্যথা করছে, তাড়াতাড়ি আমার হেলিকপ্টার পাঠাও। আমি আর এভাবে বসে বসে যেতে পারবো না। এটা বলতে মার মেয়ে তেলে বেগুনে জ্বলে উঠলো, কিন্তু কিছু বলতে পারছে না। কী সব উল্টাপাল্টা কথা বলিস তুই? কিছুই তো বুঝতে পারছি না। আর বলেও না, আশেপাশে কতগুলো পাগল বসেছে, ওদের জ্বালায় বাবা। আর আমি পৌঁছে তোমাকে কল করবো আম্মু। ট্রেন নষ্ট হয়ে গেছিল তো, এখন আবার ঠিক করেছে। আচ্ছা, পৌঁছে আমাকে কল করিস কেমন? ওকে আম্মু। ওরা আর কিছু বললো না। ঢাকায় নেমে দেখি ওদের গাড়ি এসে গেছে, আর ড্রাইভারকে আমার দিকে কি যেন ইশারা করে দেখালো। তাড়াতাড়ি করে ওখান থেকে পালাই, বড় লোকদের সাথে ঝামেলায় পড়া যাবে না, পরে চাকরি তো আর করতে পারবো না। কিছুক্ষণের ভিতরেই ভিড়ে মিলে গেলাম। ওরা আমাকে আশেপাশে না দেখে গাড়িতে উঠে চলে গেল। যাক, বাঁচা গেল। আমি ঠিকানে গিয়ে দেখি ইয়া বড় একটা অফিস। এখানে আমি চাকরি করবো ভাবতে মনটা কেমন জানি করছে। আগে আশেপাশে দেখি কোনো বাসা ভাড়া পাওয়া যায় কিনা। 10 মিনিট সামনে যেতেই বড় করে লেখা আছে বাসা ভাড়া দেওয়া হবে। আমি দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, মামা এখানে কি বাসা ভাড়া হবে? হ্যাঁ মামা, আপনি কি এর জন্য এখানে এসেছেন? হ্যাঁ, যদি একটু মালিককে ডেকে দিতেন খুব ভালো হতো। অপেক্ষা করেন, আমি ওনাকে বলছি। একটু পরে একজন মুরব্বি এলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তোমার ফ্যামিলি কই? আসলে আঙ্কেল আমি ব্যাচেলার। বাবা, তুমি মনে হয় এটা জানো না, এখানে ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না। মনে মনে বললাম, এই একটাই সমস্যা, ব্যাচেলার ভাড়া দিতে চায় না কেউ। যে করে হোক ওনাকে পটাতে হবে। আঙ্কেল আমি গ্রাম অঞ্চলের মানুষ, এত কিছু জানি না, আজকে প্রথম শহরে আসলাম। আর আমি সারাদিন বাসায় থেকে বের হব না। যদি আপনার সমস্যা হয় আমি কথা দিচ্ছি। আর যদি আমার কারণে আপনার কোনো অসুবিধা হয় তাহলে বলবেন, পরের দিন আমি বাসা ছেড়ে চলে যাব। প্লিজ প্লিজ, আপনাকে আমি অনুরোধ করছি। এখন আর কোথাও গিয়ে বাসা খুঁজবো বলেন? আর এখান থেকে আমার অফিসটাও অনেকটা কাছে হবে। আঙ্কেল আস্তে করে বলল, দেখে তো একটু বোকা বোকা মনে হয়, দিয়ে দিই। ওর আর কি বা করবে? আঙ্কেল কি চিন্তা করেন? তোমাকে বাসা ভাড়া দেয়া যায়। সব কিছু নিয়ে আসছো তো? জি, পরে আস্তে আস্তে কিনবো। আসো আমার সাথে। আঙ্কেলের সাথে ভিতরে গেলাম। বাবা, তুমি শুধু সকালে আর বিকালে ছাদে যেতে পারবে না, আর সবসময় যেতে পারবে। আপনাকে বলতে হবে না, আমি বুঝে গেছি, সমস্যা নেই। আর বাসা ভাড়ার টাকা পেয়ে যাবেন, চিন্তা করতে হবে না। মা শেষ হবার আগেই দিয়ে দেবো। নেন, এখানে কিছু অগ্রিম টাকা দিয়ে দিলাম। প্রতি মাসে বাসা ভাড়া কিন্তু 5,000 টাকা দিতে হবে। জি সমস্যা নেই, আমি রাজি আছি। এটা তোমার রুম, বাকিটা তুমি যা পারো গুছিয়ে নাও। ওকে আঙ্কেল। হালকা সবকিছু গুছিয়ে বাজারে চলে গেলাম। যা কিছু রান্না করতে লাগে সবকিছু কিনে নিয়ে এলাম, আর বাকিগুলো বেতন পেলে নেব। সকালে রেডি হয়ে প্রিন্সিপাল স্যারের দেওয়া ঠিকানায় গেলাম। যেই ভিতরে যাব, আরে আরে, ভিতরে ঢুকেন কেন? স্যারের সাথে একটু দেখা করা লাগবে। আরে ভাই, কই দিকে আসছেন আপনি? হ্যাঁ, বললেন আর হয়ে যাবে, যান এখান থেকে। দেখেন মামা, আমি ওনাকে চিনি, আর স্যার আমাকে এখানে আসতে বলেছে। কিন্তু ভাই, আজকে তো আপনার কোনো ইন্টারভিউ নাই, স্যারের নিষেধ আছে। যে কেউ দেখা করতে চাইলে তো ভিতরে ঢুকতে না দেই। আর আপনি আজকে চলে যান, কালকে এসে দেখা করতে পারবেন। দেখেন ভাই, এমনি তো অনেক দূর থেকে এসেছি, যদি আজকে দেখা না করতে পারি আবার চলে যেতে হবে। এত কষ্ট করার কোনো মানে থাকবে বলেন? ভাই দেখেন, আপনি তো আপনার মতো কথা বলে ফেললেন, কিন্তু আমাদেরও তো ওনার অর্ডার মানতে হয়। পারবো না ভাই। আর আপনি যদি পারেন বিকালে ওনার বাসায় গিয়ে দেখা করেন। তাহলে আপনি ভিতরে ঢোকার জন্য দিবেন না? এক কথা কতবার বলবো বলেন? বুঝেছি, এখানে বললে হবে না, যখন স্যার বাহির হয় তখন দেখা করতে হবে। আমি গিয়ে সাইডে বসে পড়লাম। প্রায় 1 ঘন্টার মতো বসে আছি। একটু বিরক্তও লাগছে, তবে দারোয়ান একটু পরপর আমার দিকে তাকিয়ে দেখছে। এই ছেলে, এদিকে আসো। আমি ওনার কাছে গিয়ে বললাম, হ্যাঁ মামা বলেন। দেখে তো খুব ভালো ছেলেই মনে হয়। কোথা থেকে এসেছো? গ্রাম থেকে আসছি, অনেক দূর। এখন যদি দেখা না করে চলে যাই, এত কষ্ট করে আসার কোনো মানেই থাকবে না। একটু পাম দিয়ে বললাম, মুখটা কালো করে। প্রতিদিন কি আর আসতে পারবো বলেন? গরিব মানুষ, এত টাকা খরচ হয়ে গেছে এমনিতেই। হ্যাঁ বুঝলাম, কিন্তু এখানে বসে থাকলে কি হবে? আচ্ছা দাঁড়াও, আমি স্যারের সাথে কথা বলে দেখছি। কি বললে উনি? আচ্ছা, স্যার কি তোমাকে চিনবেন? জি বলেন, রফিক স্যার একজন ছেলেকে পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। আর আপনার নাম? লাদেন, স্যারের কাছে বললে হয়ে যাবে। আচ্ছা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি গিয়ে দেখে আসছি। একটু বার দারোয়ান আমাকে এসে বলল, যান ভিতরে, স্যার আপনাকে যেতে বলেছে। কি বলেছিলাম না আমি স্যারকে চিনি? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমাদেরও তো একটা নিয়ম আছে না ভাই? ধন্যবাদ মামা সাহায্য করার জন্য। আমি ভিতরে চলে গেলাম, দেখি অনেকে বসে কম্পিউটারে কাজ করছে। আমি সরাসরি স্যারের রুমে চলে গেলাম। আসতে পারি স্যার? আসো আসো। তো তোমার নাম কি লাদেন? জি স্যার, রফিক স্যার আমাকে আপনার কথা বলেছে। আমাকে ফোন করেছিল।
তুমি জানো তোমার স্যার আমার কি হয়? না তো স্যার, আমাকে তো এই কথা বলেনি। তোমার স্যার আমার ছোটবেলার বন্ধু ছিল। এখন তো তোমার স্যারও ব্যস্ত, আমিও ব্যস্ত হয়ে গেছি। তবে মাঝে মাঝে ফোনে কথা হয়। অনেক ভালো মানুষ উনি। আর তোমার কাগজগুলো দাও, একটু দেখি। আমি স্যারকে ফাইলটা দিয়ে দিলাম। উনি কিছুক্ষণ চোখ বুলিয়ে, সব কিছু ভালোই দেখছি, কিন্তু হঠাৎ এই চাকরি কেন? ভালোই চাকরির খোঁজখবর নিতাম, কিন্তু এত আগে যে পরিবারের চাপ আমার উপর পড়ে যাবে জানতাম না। তাই সব কিছু ছেড়ে দিয়ে পরিবারের হাল ধরলাম। বুঝতে পারছি। মনে করো তোমার চাকরি হয়ে গেছে, তবে একটা সমস্যা আছে। সেটা আবার কি স্যার? আমাদের অফিসে একটা নিয়ম আছে, বিনা ইন্টারভিউতে কাউকে চাকরি দেওয়া যায় না। তবে আমি চাকরি দিলে সেটা আলাদা কথা, যদি কোনো ইন্টারভিউ তোমার না নেই তাহলে অনেকে অনেক কথা বলবে। তোমাকে তুমি আমার কি হও, কি সম্পর্ক, এই সেই প্রশ্ন আর কি। আর বলতে হবে না স্যার, সব বুঝে গেছি। এখন বলেন আমাকে কি করতে হবে? কালকে আমার অফিসে ইন্টারভিউ আছে, 20 জন লোক নিবে। মনে করো তুমি সিলেক্ট, এসে শুধু আমাদের সামনে বসবে, ব্যাস হয়ে গেল। আমি মনে হয় তোমাকে বোঝাতে পারলাম। হ্যাঁ স্যার, সব কিছু আমি বুঝে গেছি, আপনাকে বলতে হবে না। আর তাহলে আজকে আসি স্যার, ভালো থাকবেন। তবে কালকে সময় মতো চলে আসবা, তাহলে হবে। ওকে স্যার। আমি আবার অফিসের বাইরে চলে গেলাম। কি বললো স্যার? কালকে একটা ইন্টারভিউ আছে, কালকে আসতে বললো। আমি বলছি না কালকে আসতে। আমি আর কোনো কথা না বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটতে বাসার সামনে চলে আসলাম। দেখি বাড়িওয়ালা একটা মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। ওটা মনে হয় ওনার মেয়ে। এই ছেলে, এদিকে আসো। জি আঙ্কেল বলেন। তোমার নামটাই তো ভুলে গেছি। জি আঙ্কেল, আমার নাম লাদেন। কি অদ্ভুত নাম রে বাবা। বাবা, একটা কথা বলতাম তোমাকে, যদি কিছু না মনে করো। আরে না, কি যে বলেন, আপনি নিঃসন্দেহে বলতে পারেন। কই গেছিলে আজকে? এই তো স্যারের সাথে দেখা করে আসছি। কেন, চাকরি হয় নাই? হয়ে যাবে, কালকে একটা ইন্টারভিউ আছে। আমি এক জায়গায় যাব, জরুরি একটা মিটিং আছে। কিন্তু দেখো বাবা, আমার মেয়েটা বায়না ধরলো ওকে নিয়ে ঘুরতে যেতে হবে, না করলেও শোনে না। বাবা আমি যাবই, চলো বলছি। দাঁড়া একটু বাবা, তোমার তো এখন কোনো কাজ নাই। যদি আমার মেয়েকে নিয়ে একটু ঘুরিয়ে আনতে তাহলে আমার অনেকটা ভালো হতো। কিন্তু আঙ্কেল, আমি তো এত কিছু চিনি না। কালকে আমি আসছি ঢাকায়। বাবা, উনি আমাদের এখানে নতুন ভাড়াটিয়া না? কালকেই আসছে। টপ করে মেয়েটা ওর বাবার হাত ছেড়ে আমার হাত ধরে, চলেন ভাইয়া, আমি সব চিনিয়ে দেব। আঙ্কেল একটা হাসি দিয়েই, যাও, বাসায় বসে থেকে আর কি বা করবে, যাও ঘুরে আসো। কিন্তু তোর বড় বোন কই গেল রে? দেখ কই গিয়ে কোন ছেলেকে মারছে। মেয়েটাকে মনে হয় আর ভালো করতে পারলাম না। ধুর বাবা, এত চিন্তা করো না তো, এই রিক্সা যাবে। কোথায় যাবেন? আগে উঠে পড়ি, তারপর বলবো। ভাইয়া ওঠেন। মনে মনে বললাম, ভয়ঙ্কর একটা মেয়ে, না একটু কথা বলতে পারলাম। কি সব ঝামেলায় পড়লাম রে বাবা। ভাইয়া এইদিকে এসে বসেন, পড়ে যাবেন তো। না, আমি ঠিক আছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তুবা, আর এই বছর এসএসসি পরীক্ষা দেব। ও আচ্ছা, আমাকে তুমি চেনো না, কি করে আমার সাথে ঘুরতে বের হলে? হ্যাঁ, আপনি আমাদের নতুন ভাড়াটিয়া, তাই পরিচিত হতেই তো হবে, তাই না? আপনাকে নিয়ে আজকে বের হলাম। পিছিয়ে একটা মেয়ে কি সব পাকা পাকা কথা বলে। ফোনটা বের করে কার সাথে জানি কথা বললো। কোথায় যাবে এখন? এই মামা এসে গেছি, এখানেই রাখেন। একটা পার্কের সামনে এনে রাখলো। ভাড়া আমি দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তোবা দিয়ে দিল। ভেতরে ঢুকতেই কতগুলো মেয়ে এসে তোবাকে জড়িয়ে ধরলো। কি রে বান্ধবী, এই ছেলেকে কে রে? চিন্তা করে দেখো তো কে হতে পারে। এটা বলতেই সব কটা মেয়ে আমার চারদিকে ঘুরতে লাগলো। তোর বয়ফ্রেন্ড তো দেখতে খুব সুন্দর। ইস, আমার যদি এমন একটা বয়ফ্রেন্ড হতো না। বিশ্বাস করেন ভাই, ওদের কথা শুনে আমি বোকা হয়ে গেছিলাম। কিসব বলছে পিচ্ছি মেয়েগুলো। কেন, তোদের কি চলে? আমাকে দেখিয়ে যখন তোরা প্রেম করিস তখন আমার কেমন লাগে? হে উপরওয়ালা, আমাকে কোন বিপদে এনে ফেলে দিলে। এই তোবা, এদিকে আসো তো একটু। কি ব্যাপার, কি জন্য ডাকছে বুঝি দুলা ভাই? তোদের সামনেও কিস করবে, লজ্জা করে না? তাই আড়ালে নিয়ে যাচ্ছে। তোর এবার কোন বিপদে পড়লাম? নিজের কপালে নিজে বুঝি এবারও কোরআন মারলাম মনে হয়। এখন বলেন ভাইয়া, কি হয়েছে? কিসব কথা বলছে? হ্যাঁ, পিচ্ছি একটা মেয়ে, তুমি সেটা খেয়াল আছে? আমাকে দেখে কি তোমার? প্লিজ প্লিজ ভাইয়া, রাগ করবেন না। আমি তো ওদের মিথ্যা কথা বললাম আপনাকে দেখিয়ে, কিছু মনে করবেন না। আসলে আমার তো বয়ফ্রেন্ড নাই, তাই এই দুঃখ কার কাছে বলবো বলেন? বুঝেছি, আর ইমোশনাল হতে হবে না, পরে কান্না করে দেবে। আপনি প্লিজ একটু আমার বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করেন না ভাইয়া। উল্টাপাল্টা কিছু করবে না তো আবার? না না না, কি যে বলেন আপনি, আমার বড় ভাইয়ের মতো। আচ্ছা যাও,
তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই বয়সে কারোর সাথে প্রেম করবে না। এখন তোমার ভিতরে আবেগ কাজ করবে, বিবেক না। আমি জানি তো ভাইয়া, এই জন্যই আমি কারোর সাথে প্রেম করি না। গুড। তবু আমাকে আবার হাত ধরে ওদের সামনে নিয়ে গেল। না না, বলতে হবে তাদের জুটিটা সেই। এমন একটা ছেলে যদি আমার জীবনে থাকতো, ইস, বুকের মাঝে আঁকলে রাখতাম। দেখেন দেখেন, পিচ্ছি মেয়েগুলোর কথা শুনে আমি বোকা হয়ে যাচ্ছি। কি সব কথা বলছে ওরা। তোবা, এদিকে কি হয়েছে? এত মানুষ কেন একসাথে? চলেন তো দেখি। পিটের ভিতরে গিয়ে দেখি 3টা মেয়ে মেলে একটা ছেলেকে ওরা ধরা মারতে লাগলো। এগুলো দেখে আমি ভয় পেয়ে গেলাম। তোবা ওদের দিকে যেতে লাগলো। কি করছো তোবা? ওরা ভালো না, ওদের কাছে গেলে দেখা যাবে তুমি সমস্যায় পড়ে যাবে। তোবার বান্ধবীর আমার কথা শুনে হাসতে লাগলো। বাবা, কি কথা বলে ফেললাম যে ওরা আমার কথা শুনে হাসছে। তোবাকে একটা মেয়ের হাত ধরে বলল, আপু কি শুরু করলি পার্কের ভেতরে? ও, তার মানে এটা তোবার বড় বোন? খুব সাংঘাতিক ব্যাপার তো। কেন যে এখানে বাসে উঠলাম? তুই এখানে কি করিস? আর এখন থেকে চলে যা, আমরা একটু কাজ করছি। আয়, তোরে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। তোবার বড় বোনের হাত ধরে আমার কাছে নিয়ে আসলো। দেখে তো অনেক সুন্দর মনে হচ্ছে, কেন যে গুন্ডাগিরি করে বুঝি না। আমাদের নতুন ভাড়াটিয়া। ছেলেটা সুন্দর আছে না আপু? আমি লাইন মারছি, তুইও চেষ্টা করে দেখতে পারিস। মনে মনে বললাম, কি এক জ্বালায় পড়লাম, এই 2 বোন তো আমাকে মেরেই ফেলবে। এত কিছু দেখার সময় আমার নাই। তুই এখানে একা একা এলি কেন? কই একা একা আসছি, ভাইয়াকে তো নিয়ে আসছি। আচ্ছা, সে যাই হোক, এখন বাসায় যা। তোবার বান্ধবীদের বিদায় দিয়ে বলল, চলেন ভাইয়া। কি হলো, মাত্রই তো আসলা আর এখনই চলে যাবে? আপু বলছে শুনলেন না? আর এখন বাসায় না গেলে আমাকে আপু কিছু করবেও না, আপনাকে ধরে কেলাবে। তাই আপনাকে আমি আর ঝামেলায় ফেলতে চাই না। না না, এই বাসাটা চেঞ্জ করতে হবে, কিন্তু টাকা তো দিয়ে ফেলেছি। কি যে এক বিপদে পড়লাম। কি চিন্তা করেন ভাইয়া? আর আপুকে এত ভয় পাওয়ার দরকার নেই, বাবার সামনে এমনিই বেড়াল হয়ে যায়, কিন্তু বাইরে আগুন। সে তো দেখেই বুঝে গেছি। একটা উপকার করবেন আমার ভাইয়া? হ্যাঁ বলো, আর কি করতে হবে? রাগ করছেন বুঝি আমার ওপর? আরে না, তোমার বয়সী একটা বোন আছে, আর বোনের উপর কেউ রাগ করে? বলো, কি বলবে? আসলে কয়েকদিন পর তো আমার পরীক্ষা, তাই আমি বাইরে পড়তে চাই না। আপনি যদি আমাকে একটু সময় দিতেন। হ্যাঁ বুঝলাম তুমি কি বলতে চাইছো, কিন্তু এক আমার অফিস, তোমাকে তো এত সময় আমি দিতে পারবো না। রাতে দিলেই হবে শুধু। ওকে, চেষ্টা করবো আমি। বাসায় এসে ঘুমিয়ে গেলাম, সকালে রেডি হয়ে অফিসে চলে গেলাম। আমি তো জানি যে আমার চাকরি এমনি হয়ে যাবে। কি খবর মামা? এই তো ভালো, তোমার? হ্যাঁ ভালো, যান ভিতরে গিয়ে সুন্দর করে পরীক্ষা দেন, দোয়া করি আপনার চাকরিটা হয়ে যাবে। আমি ভিতরে গিয়ে একটা বেঞ্চে বসলাম। আমার মতো অনেকে পরীক্ষা দিতে আসছে, আমার পাশে অনেক ছেলে মেয়ে বসে আছে। বুঝলেন ভাই, আজকাল দেশে বেকার ছেলে মেয়ে বেশি, চাকরি না পাওয়ার কারণে এই বেসরকারি কোম্পানিগুলোতে ভিড় করে। হঠাৎ আমার থেকে একটু দূরে তানিয়াকে দেখে অবাক হয়ে গেলাম, যার সাথে আমার ট্রেনে পরিচয় হয়েছিল। আমি উঠে গিয়ে ওর পাশে বসলাম। ওর মাথায় এখনো নিচু, কি যেন পড়ছে। কিরে, এত বড় কি হবে? আরে লাদেন, তুই এখানে? হ্যাঁ, আমারও তো এখানে আজকে ইন্টারভিউ। তাহলে আমাকে আগে বলবি না? আমি মনে হয় জানি যে তুই এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসবি। কি করব বলো, বাবার উপরে তো আর ভরসা করা যায় না, তাই কাজে লেগে পড়লাম। তো এখানে এসেও কি পড়া লাগে? ভয় হয় যদি এই চাকরিটা না হয়। চিন্তা করিস না, আমি আছি তো। আগে দেখো তোর চাকরিটা হয় কি না। আমার তো সবার প্রথমে নাম ডাকবে, দেখে নিস। এত কনফিডেন্স ভালো না। আচ্ছা বল, তুই কি দেখতে চাস? না না ভাই, এমনি টেনশনে বাঁচি না। তোর চাকরি হবে, চিন্তা করিস না তুই। একটু পর তানিয়া ডাক পড়লো। অল দ্য বেস্ট, যা সুন্দর করে পরীক্ষা দে, আর ভয় পাস না, সব হয়ে যাবে। তানিয়া চলে যাওয়ার পর আমি বসে আছি। এখন দেখি অযথা আমার টেনশন হতে লাগলো। প্রথম প্রথম চাকরি করতে আসছি তো, তাই একটু এমন হচ্ছে। ধুর, এই জন্য কি আর ভয় পেতে হয়? সবার মতো আমিও বসে আছি, যা কপালে আছে। তানিয়া ইন্টারভিউ শেষ করে আমার পাশে বসলো। কিছুক্ষণ পর আমার নাম ঘোষণা করা হলো। আমি ভেতরে যেতে বসের সাথে 3 জন বসা ছিল। আপনারা বাইরে সবাই যান, আমি একাই ওর ইন্টারভিউ নিতে চাই। বসের কথা শুনে সবাই বাইরে চলে গেল। কাজ কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, পারবে না? কি যে বলেন না আপনি, পারবো না মানে? আমাকে পারতেই হবে। গুড, এখন তুমি বাইরে যাও। আমার ইন্টারভিউ নেবেন না? তোমার চাকরি তো হয়ে গেছে, আর কি ইন্টারভিউ নিব তোমার? ও স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি বাইরে গিয়ে তানিয়ার পাশে বসলাম। কিরে, এখনো তুই চিন্তা করিস কেন? চিন্তা করব না, এই চাকরিটি যদি না হয়। পরীক্ষা কেমন দিলি? সে তো খুব ভালোই হবে। অনেকক্ষণ পর আমাকে তানিয়াকে সহ
20 জনের নাম ঘোষণা করা হলো। কি বলেছিলাম মনে আছে? রে, তোর কথাই তাহলে ঠিক। আমি এখানকার সব জানি কিভাবে কি হয়। তাহলে তুই একটা জিনিস মামু। বস আমাদের সবাইকে ডেকে নিয়ে সবকিছু বুঝিয়ে দিল। কালকে থেকে আমাদের প্রশিক্ষণ শুরু। তানিয়ার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আজ 5 বছর হয়ে গেল আমার চাকরির। প্রমোশন হয়েছে 2 বার। আমার বাবা মা আর বোনকে ঢাকায় নিয়ে আসছি। আগের বাসাটা ছেড়ে নতুন একটা বাসা ভাড়া নিয়েছি। তবে কালকে বস ঘোষণা করলো অফিসে নাকি কালকে থেকে বসের মেয়ে আসবে। বস আর আসবে না। সকালে অফিসে এসে বসে আছি। কি রে, ফুলের তোরা কিছু আনলি না? এগুলোতে আমি কি করব? হ্যাঁ, আজকে যে নতুন বস আসবে তা তোর মনে আছে? আসলে আমার কি, আমি কাউকে সম্মান করতে পারবো না। তোর চাকরির চিন্তা নাই তাহলে? আমাকে তোর কি মনে হয় এই অফিস শুধু আমার জন্য কতটা ওপরের লেভেলে চলে গেছে? তোর কি মনে হয় বস আমাকে ছাড়বে? ভাই, তোরা কাজ করিস ভালো। আমি একটু ওয়াশরুমে যাব, একটা টান না দিলে হবে না। তুই সিগারেট খাওয়া ছাড়বি না, তাও আবার অফিসে এসে সিগারেট খাস। ধুর, এখন যদি বস এসে পড়ে কি হবে? কি আর হবে? কিছুই হবে না। আমি সিগারেট নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কয়েকটা টান দিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের ডেস্কে ফিরে এলাম। কোনো দিকে না তাকিয়ে বসে কাজ করতে লাগলাম। অনেক কিছুই বাকি আছে। হঠাৎ একটা মেয়ে সামনে এসে বলল, হাই ভাইয়া। আমি মেয়েটার দিকে তাকিয়ে তো অবাক হয়ে গেছি। দেখতে তো একদম পরীর মতো। ইস, কি সুন্দর চেহারা, তবে একটু পিচ্ছি পিচ্ছি লাগছে দেখতে। হ্যাঁ বলো, এখানে কি চাই? আর তোমাকে তো এর আগে এখানে দেখিনি। পকেট থেকে চিরুনিটা বের করে চুল ঠিক করতে করতে বললাম, আমাকে আপনি চিনেন না? পাশে তাকে দেখি সাইমন আমাকে কি জানি ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছে। মনে মনে বললাম, মেয়ের সাথে তো একটু ভাব জমাতে চেষ্টা করি। না, চিনি না, তবে আপনার মতো সুন্দরী এখানে কাজ করা উচিত না। ও তাই নাকি? তো আমার কি করা উচিত? এ মানে আমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে প্রেম করা উচিত। ও মা, আচ্ছা আপনি এই অফিসের কে হন? বলতে পারেন বস। সবাই আমার কথা শুনে কাজ করে। তাছাড়া এখানে সবাই আমাকে সম্মান করে আমার কাজের জন্য। ও, আমি তো জানতামই না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমার পাশে এসে বসুন। আচ্ছা, আপনি এখানে কেন আসছেন জানতে পারি? অবশ্যই। ওই তো বড় বোনের সাথে দেখা করতে এসেছি। এই অফিসে যদি একটা চাকরি করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে হতো। আর এসব চিন্তা করতে হবে না। আপনাকে আমি চাকরি দেব, আপনি শুধু আমার পাশে বসে কাজ করবেন। আমি কিন্তু আপনার থেকে 1 বছরের ছোট। এসব কিছু না, আমি সব সামলে নেব। আচ্ছা, সে দেখা যাবে, একটু পর কে কাকে সামলাই। বলে মেয়েটা চলে গেল। আমিও যাওয়ার দিকে তাকিয়ে আছি। ইস, এত সুন্দর একটা মেয়ে অফিসে চাকরি করলে কি এমন ক্ষতি হতো? ভাই, তুই আজকে শেষ। বন্ধু, মাফ করে দিস, আর তোর সাথে আমাদের দেখা হবে না। তোরা সবাই মিলে আমার সাথে এমন করছিস কেন? আর কি বলিস, আমার চাকরি কি হবে? হ্যাঁ, আপনি একটু আগে যাকে পটাতে চেয়েছিলেন না, তিনি হলেন আমাদের বসের একমাত্র মেয়ে আর বর্তমান বস। এখন থেকে তিনি। ও মা, কি করলাম আমি? আজকে শেষ আমি। যাও, দেখো চাকরি আছে কিনা। সাথে সাথে পিয়ন এসে বলল, ম্যাম আমাকে ডাকে। মেয়ে দেখলে কি ঢং করা লাগে? এখন বুঝ কত ধানে কত চাল। ভয় দেখাস কেন? কিছু হবে না, লাদেনের কিছুই হবে না। সে তো আগে গেলেই বোঝা যাবে। তুই আগে যা। বুকে এক গাদা সাহস নিয়ে বসের কেবিনের সামনে গিয়ে, আসতে পারি বস? ও লাদেন সাহেব, আসেন আসেন, আপনার জন্যই তো আমি অপেক্ষা করে আছি। জি ম্যাম, বলেন। এখানে বসেন। না না, আমি দাঁড়িয়েই ঠিক আছি। আমার পাশে বসবেন আপনি তো আবার মেয়েদের পাশে বসতে খুব বায়না ধরেন। ছি, কি সব বলেন ম্যাম? আমাকে তো তখন পেটানোর চেষ্টা খুব করেছিলেন। সরি ম্যাম, তখন জানতাম না যে আপনি আমাদের এখানকার নতুন বস। আচ্ছা, মাফ করে দিলাম। বাবার মুখ থেকে আপনার কথা অনেক শুনেছি। আপনার কাজ ভালো, এক কথায় সব কিছু অসাধারণ। আপনি অসাধারণ ম্যাম। এটা অফিস, মজা করার জায়গা না। কি করব বলেন ম্যাম, আগে এমন কারোর সাথে হয়নি। আপনাকে দেখে বুঝি না। এখন যাই হোক, যান নিজের কাজ করেন গিয়ে। হ্যাঁ ম্যাম, কিছু জানা ছিল। বস আমার দিকে তাকিয়ে বলল, বলে ফেলুন, কি বলতে চান? আপনার নামটা কি জানতে পারি? কেন নয়, আমার নাম রিয়া। খুব সুন্দর নাম তো আপনার, রিয়া। আর কিছু বলবেন? বলতে তো অনেক কিছু চাই, কিন্তু এই মনে এত সাহস নাই। এত সাহস দেখিয়ে পরে চাকরি হারাতে হবে কিন্তু। সেটা গেলে গেল, কিন্তু কিছু কিছু মানুষ গেলে কি আর জীবনে আসবে? আপনি তো খুব তেরা মানুষ, এক কথা বারবার বলা লাগে। আমি মানুষটা এমন ম্যাডাম। বাইরে এসে কাজ করতে লাগলাম। কি রে, কি বললো ম্যাম? চাকরি আছে? তোর শর্ত, তুই চাকরি নিয়ে পড়লি? আমি তো বসকে নিয়ে কখন থেকে পড়ে আছি। তোর পছন্দ হয়েছে নাকি? ভাই, তুই একেবারে গেলি।
মরবি খুব তাড়াতাড়ি। ওর হাতে মরলেও সমস্যা নেই। ও আমার জান পাখি। তুমি কোথায়? ধুর, তুই মর বসে থেকে। এভাবে প্রতিদিন রিয়ার সাথে কিছুক্ষণ ডং করে আসি। তবে ম্যামের মনটা অনেক ভালো, যার কারণে আমাকে সহ্য করে, কিছুই বলে না। সত্যি বলতে আমি ম্যামের প্রেমে পড়ে গেছি। আজকে শরীরটা খুব খারাপ লাগছে, তাই আজকে আর অফিসে যাব না। হঠাৎ আমার পুরাতন বসের ফোন, রিয়ার বাবার। হ্যাঁ স্যার বলেন। তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। কেন বস? আর কি হয়েছে? আপনার কণ্ঠে এমন লাগছে কেন? খারাপ কিছু হয়নি তো আবার? হসপিটালে আসো, পরে বলতেছি। আমি তাড়াতাড়ি রেডি হয়ে হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি এক সাইডে বস বসে কান্না করছে। আমি ওনার পাশে বসলাম। অফিসের বাইরে আমি ওনাকে আঙ্কেল ডাকি। কি হয়েছে আঙ্কেল? আর আপনি এভাবে কান্না করবেন না, মানুষ দেখলে কি বলবে? মা মর আমার একটা মেয়ে, খুব ভালোবাসতাম ওকে, কিন্তু আজকে। কেন আঙ্কেল, কি হয়েছে ম্যামের? তার আগে আমার একটা কথা বলো তো বাবা, আমার মেয়ে কি তোমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেছে? আরে কি যে বলেন না আপনি, খারাপ ব্যবহার করবে কেন? ওনার ব্যবহার এত সুন্দর যে অফিসে প্রতিটা কর্মচারী ওনার উপর খুশি থাকে সবসময়। ম্যাম কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কাউকে কাজের চাপ দেয় না। এই জন্য আপনাদের অফিসের কর্মচারী ম্যামকে অনেক ভালোবাসে। আর ম্যাম যতদিন অফিসে ছিল, সাধারণ কাজের তুলনায় সবাই খুব ভালো কাজ করেছে। আর আমি তো ম্যামের সাথে মাঝে মাঝে মজাও করি, কিন্তু উনি আমাকে কিছুই বলেন না। শুধু বলেন, লাদেন সাহেব কাজের উপর মনোযোগ দাও। আপনি এখন বলেন ম্যাম কিভাবে খারাপ হতে পারে? আর কে এই কথা বলেছে? আমি জানতাম আমি আমার মেয়েটাকে মানুষ করতে পেরেছি, আমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হয় না। আর আজকে ওরা ওরা আমার মেয়ের মুখে অ্যাসিড মেরে দিয়েছে। কি কি বলছেন এসব? বাবা, এটা আমাদের পাশের বাসার একটা ছেলে আমার মেয়েকে খুব বিরক্ত করত। আমার মেয়ে এই কথা বলেছিল, কিন্তু আমি বলছি এসব ছেলের পাল্লায় যেন না পড়ে। রিয়াও ওদের পাত্তা দিত না। ছেলেটা প্রতিদিন আমার মেয়ের পিছনে ঘুরতো। আমার মেয়ে যেহেতু ওকে পাত্তা দেয় না, তাই ও যেন আর কারোর সাথে প্রেম করতে না পারে, এর জন্য ওর সৌন্দর্য নষ্ট করে দিয়েছে মুখে অ্যাসিড ছুঁড়ে। কি অপরাধ করেছিল আমার মেয়েটা যে আজকে এর কারণে মুখে অ্যাসিড দিল? ছেলেটা এখন কোথায়? পুলিশ সাথে সাথে ধরে নিয়ে গেছে। পুলিশের কাছে দিলেন কেন? আমি হলে তো জায়গায় গুলি করে দিতাম। মেয়েটা আমার অন্য মেয়েদের তুলনায় অনেক ভালো। ভাবছিলাম একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিব, কিন্তু সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ। কান্না করবেন না আঙ্কেল, এসব পোলাপান ভালো না। আমার মনে হয় কি জানেন, ওদের মা বাবা ওদের শিক্ষা দিতে পারেনি, এজন্য কুলাঙ্গা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে। ওদের কাজ শুধু এটাই, মেয়েদের বিরক্ত করা। ম্যাম কই আছে আঙ্কেল? ওই দেখো শুয়ে আছে। আমি একটু ওনার সাথে দেখা করে আসি। বাবা যাও, ওকে একটু ভালো মন্দ বুঝিয়ে দিও, নয়তো সবসময় মন খারাপ করে থাকবে। ভেতরে গিয়ে দেখি ম্যাম শুয়ে শুয়ে কান্না করছে। আমাকে দেখে চোখের পানি মুছে ফেললো, তবে এতটাই সিট মুখে পড়েনি, একটু দূরে দূরে ফোটা ফোটা হয়ে পড়েছে। মনে হয় কিছু দিয়ে ম্যাম ফিরে ফেলেছে। লাদেন তুমি আসছো? আপনার খুব কষ্ট হচ্ছে না ম্যাম? আরে না, এতটা কষ্ট হচ্ছে না, তবে এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে আমি তো কোনো অপরাধ করি নাই, তাহলে আমার সাথে কেন এমন হলো? আপনার পাশে বসতে পারি ম্যাম? আমার তো সব কিছু নষ্ট হয়ে গেছে, এখন আর পাশে বসে কি করবে? আমি কি ম্যামের পাশে বসলাম? আপনি খুব ভালো মানুষ, সত্যি। আপনাকে যে আমি কিসের সাথে তুলনা করবো সেটা আমি জানি না, তবে এটা জানি আপনার সাথে কোনো কিছু তুলনা হয় না। মিথ্যা আশ্বাস দিচ্ছ বুঝি? একটা কথা বলবো ম্যাম, আপনার চেহারা নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে? আপনার মনটা তো নষ্ট হয়ে যায়নি? মানুষ তো আর মন দেখে না, শুধু চেহারা। যাদের চেহারা দেখে তারা তো শুধু রূপের পাগল ম্যাম। আমি আপনাকে সম্মান করি, কেন জানেন ম্যাম? কারণ আপনার মনটা অনেক ভালো, সবার সাথে আপনি অনেক ভালো ব্যবহার করেন, সবসময় আপনার মুখে হাসি লেগেই থাকে। কারোর সাথে আমি দেখিনি যে আপনি মুখ কালো করে কথা বলতেন। আরে ম্যাম, ওরা তো মানুষ না। আর কে যেন একটা কথা বলেছিল ম্যাম জানেন, শুধু মায়ের পেট থেকে জন্ম হয়ে বের হলেই হয় না, মানুষের মতো মানুষ হতে হয়, নইলে এগুলো রাস্তার কুত্তা বেলায় হয়ে যায়। এখন আমি বলি, ওদেরও একই অবস্থা, ওদের থেকে কুত্তা বেলাও ভালো আছে। ওরা মানুষ পাহারা দেয়, ওদের বিশ্বাস করা যায়, কিন্তু মানুষকে না। তুমি তো কথা বলতে খুব জানো। অন্যদের সামনে বলতে পারি না, তবে আপনার সামনে আসলে খুব বলতে পারি। রিয়া মন খারাপ করে বলল। ও, মন খারাপ করলেন বুঝি? কি করব বলো লাদেন, আমি তো খুব সুন্দর করে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না। কি করব বলো, আজকাল মানুষ শুধু চেহারা দেখে, সব কিছু করে। তোমার মতো যদি মন থেকে দেখে কথা বলতো, তাহলে আমাদের দেশের অনেক পরিবর্তন হতো জানো। ম্যাম আপনার চোখে চলে মানায় না, একটু হাসলে খুব খুশি হতাম। আমার হাসি খুশি সব কিছু কেড়ে নিয়েছে, বাকি জীবনটা একা একা কাটিয়ে দেব। অফিস দেখাশোনা করব আর বাবার খেয়াল রাখবো। ডাক্তার কি বলেছে ম্যাম? বলছে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে একটু সময় লাগবে। তাহলে কয়েকদিন রেস্ট করেন ম্যাম, আমি আর ম্যানেজার মিলে সব সামলে নেব।
আজকে অফিসে যাও নাই? আজকে অফিস গেলে কি আর আমি আপনার সাথে এইভাবে কাছাকাছি বসে কথা বলার সুযোগ পেতাম? তুমি দেখি আগের মতোই রয়ে গেলে। আমি শুধু আপনাকে হাসি খুশি দেখতে চাই। সেটা হয়তো জীবনেও হবে না। বাইরে আঙ্কেলের অবস্থা দেখছেন? আপনার জন্য সে কখন থেকে কান্না করছে। হুম, বাবাই আমার সব কিছু। সেই ছোটবেলা থেকেই আমাকে লালন পালন করে আসছে। মা নাই, তাও মায়ের অভাব বুঝতে দেয় নাই। অনেক ভালোবাসি আমি বাবাকে। আপনি আপনার বাবার জন্য হলেও একটু হাসি খুশি থাকবেন। সকালে কিছু খেয়ে আসছো তুমি? আপনার কথা শুনে দৌড়ে চলে আসছি। কি আর খাবো বলেন? না আসলেও তো পারতে। কি যে বলেন, আপনার কথা শুনে আমি কি আর বসে থাকতে পারি? তোমার সাথে হয়তো আর এখন এইভাবে কথা হবে না লাদেন। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আপনি আমাকে যা ইচ্ছা বলতে পারেন, আমি আবার কি মনে করব ম্যাম? আমাকে ম্যাম ডাকো না, এখন তো অফিসের বাইরে। রিয়া বলতে পারো। পারবো না আমি। আপনাকে জানেন তো কতটা সম্মান করি আমি। আচ্ছা তাহলে আমি তোমাকে ভাইয়া বলে ডাকতে পারি? আরে না ম্যাম, আপনার মুখে বাইয়া ডাক শুনলে আমি এমনিতেই মারা যাব। রিয়া মুখে একটু হাসি নিয়ে বলল, তুমিও না? আমি এভাবে আপনাকে হাসি খুশি দেখতে চাই। এখন বলেন কি বলবেন? তুমি আমার সাথে অফিসে অনেক মজা করতে, কিন্তু এগুলো আমার খুব ভালো লাগতো। এত ব্যস্ততার পরেও তুমি আমাকে সবসময় হাসি খুশি রাখতে। মাঝে মাঝে যখন একা থাকি তোমার মুখটা সামনে ভাসে, তখন একা একা খুব হাসি। জানো লাদেন, কিছু কিছু মানুষকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। আমি কিছুটা হলে বুঝতে পারছি ম্যাম আমাকে কি বলতে চায়। ম্যাম কিছু খাবেন? বাহির থেকে আনবো? আরে না না, একটু পর বাসায় চলে যাব, তোমাকে আর কষ্ট করতে হবে না। ম্যাম কোনোদিন আমি আপনাকে অনেক বড় সারপ্রাইজ দেবো, যেটা পেয়ে আপনি অনেক খুশি হবেন। হয়তো আবার হয়তো না। ম্যাম আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? আমার আর কি বেঁচে আছে, আধা মরার মতো হয়ে গেছি। ধরো, ধরতে চাইলে। আমি ম্যামের হাতটা ধরে ছেড়ে দিলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে, কি হয়, ছেড়ে দিলে কেন? সেটার কোনো একটা কারণ আছে, আরেকদিন আপনাকে আমি বলবো। তবে এই অবস্থায় আপনাকে অনেক সুন্দর লাগছে জানেন। তুমি মনে হয় পাগল হয়ে গেলে। আমাকে তো কেউই দেখতে চায় না, আর তুমি বলো আমাকে সুন্দর লাগছে। আপনার এই সৌন্দর্য দেখতে তারও একটা সুন্দর মনের প্রয়োজন। আজকাল তুমি মনে হয় কবি হয়ে গেছো, যে কবির মতো কথা বলছো। আপনার কাছে যদি আমি কবি হতে পারি সেটাই আমার কাছে বেস্ট। ম্যাম, ও ম্যাম। আমি তো তোমার কাছেই আছি, এভাবে ডাকছো কেন? আপনার খুব কষ্ট হচ্ছে না ম্যাম? দেখেন আমি দাঁড়িয়ে আছি, আপনার জন্য কিছুই করতে পারছি না। তুমি আর কি করবে? আমার কষ্ট হচ্ছে তুমি বুঝলে কিভাবে? আপনার কষ্ট আমি অনুভব করতে পারি ম্যাম। সত্যিই তুমি পাগল হয়ে গেলে। এখন যাও, বাবাকে একটু বোঝাও যাতে কান্না না করে। আপনি একটু মুখে হাসি রাখবেন, তাহলে আঙ্কেল অনেক খুশি হবে দেখবেন। চকলেট খাবে? আপনি দিলে তো অবশ্যই খাবো। রিয়া ওর ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিয়ে বলল, আমি সবসময় চকলেট সাথে রাখি, মাঝে মাঝে মন খারাপ হলে এটা খাই। তাহলে আজকে থেকে এটা আমার সাথেই রাখতে হবে। তা হঠাৎ কেন? আপনার কাছে যদি মাঝে মাঝে চকলেট না থাকে, আমি আমার নিজের হাতে আপনাকে খেয়ে দেব। খুব শখ আছে দেখি তোমার। যদি মাঝে মাঝে আপনি সুযোগ দেন, দেখেন আমার চেয়ে আপনাকে কেউ খুশি রাখতে পারবে না। আচ্ছা ম্যাম আজকে আসি, নইলে আবার মা বাবা চিন্তা করবে। আমার চেহারা নষ্ট হয়ে গেছে, এরপরেও তুমি আমার সাথে এসে কথা বলছো। জানো, আমার খুব ভালো লাগছে। আমি বুকে হাত দিয়ে বললাম, চেহারা সব কিছু না ম্যাম, এই বুকের ভিতরে সুন্দর একটা মনের প্রয়োজন, যেটা সবার থাকে না। তোমার ভেতরে কোনো অহংকার নেই। আমি বাইরে এসে আঙ্কেলকে কিছু বুঝিয়ে দিলাম, বললাম যাতে রিয়ার খেয়াল রাখে। বাসায় এসে দেখি বাবা মা আর আমার ছোট বোন সবাই একসাথে বসে কি যেন যুক্তি করছে। আজকে দেখি সবাই একসাথে। কি ব্যাপার? ও তুই এসে গেলি, এখানে বস, আমরা তোর বিয়ে নিয়ে কথা বলছি। আমি বলে কি, আমরা তো এই শহর এতটা চিনি না, আর এই শহরের মেয়েরাও এতটা ভালো না। আমার মতো কি সব পোশাক পরে? তো কি বলতে চাও বুঝিয়ে তো বলবা। আরে গাধা, আমরা তোর বিয়ে নিয়ে কথা বলছি। বিয়ে করব আমি? আমরা কাল পরশু গ্রামে গিয়ে তোর জন্য মেয়ে দেখব। দেখো আম্মু, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, আমাকে কিছুটা সময় দাও। আমাদেরও তো বয়স হয়েছে নাকি? আচ্ছা, তোর আবার কোনো পছন্দ নয় তো? এই ধরে নাও এমন কিছু, তবে কয়েকদিন পর আমি তোমাদের জানাবো, একটু সময় দাও। সত্যি তো? হ্যাঁ বাবা সত্যি। পরিবারের সদস্যদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। সকালে তৈরি হয়ে অফিসে চলে গেলাম। আজকে আবার ম্যাম আসেনি, আমি জানি তিনি কয়েকদিন আসবে না। 4 দিন পর ম্যাম অফিসে আসলেন, তবে এখন খুব চুপচাপ থাকেন তিনি, কারোর সাথে দরকারি প্রয়োজন ছাড়া কথা বলে না। তবে এখন ম্যাম মুখে মাস্ক পরে অফিসে আসে। আমি আঙ্কেলের সাথে কথা বলে জানতে পারি ম্যাম নাকি বাসায় সবসময় চুপচাপ থাকেন,
কারোর সাথে মিশে না, এমনকি দরকারের প্রয়োজন ছাড়া কথাই বলে না। না না, এভাবে চলতে তো যাবে না। পরে ম্যাম নিজের ভেতর থেকে নিজেকে হারিয়ে ফেলবে। হ্যাঁ, আজকে আমি কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হলো রিয়া ম্যামকে আমি বিয়ে করব। তবে তাকে মনে মনে যদিও আমি পছন্দ করি, তবে বলতে পারিনি। আজকে রাতে অফিসের কাজ শেষ করে বাবা মার রুমে গেলাম। আরে লাদেন, আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছি। তারপর বল, তোর বিয়ের খবর কি? আম্মু, সারা জীবন তোমাদের মুখের উপর আমি কথা বলিনি, তোমাদের অনুমতি ছাড়া কিছুই করিনি। আজকে একটা সিদ্ধান্ত নিয়ে নিছি, জানি না এটা তোমাদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। আরে বলে ফেল। আর আমরা তো জানি আমাদের ছেলে এখন বড় হয়েছে। আসলে বাবা, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, তবে এত তাড়াতাড়ি বিয়ে করার আমারও ইচ্ছে ছিল না। হয়েছে কি, আমি যে অফিসে কাজ করি, আমার বস তিনি খুব ভালো ছিলেন। বস চলে যাওয়ার পর তার মেয়ে আসে, তার ব্যবহারও খুব ভালো। অফিসে সবার সাথে ভালো ব্যবহার করতো, সবসময় নিজে হাসি খুশি থাকতো। কিন্তু আজকে তার এই সময় আমরা কেউই তার পাশে নেই। কেন, মেয়েটার কি হয়েছে? ওকে একজনকে পছন্দ করতো, কিন্তু রিয়া ম্যাম পছন্দ করতো না, যার কারণে ছেলেটা ম্যামের মুখে এসিড ছুঁড়ে মারে। এখন ঠিকমতো ম্যাম কথা বলে না কারোর সাথে, সবসময় চুপচাপ থাকে। তাই আমি ওনাকে বিয়ে করতে চাই। হয়তো এসিড মারার পর চেহারা নষ্ট হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো মা, ওর মনটা অনেক ভালো। যাকে নিয়ে তুই সারা জীবন থাকবি, পছন্দ হওয়া উচিত তো তোর। আর আমরাও অনেক খুশি, আমাদের ছেলে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তোমরা কালকে স্যারের বাসায় যাবে, আর কালকে আমি ম্যামকে বিয়ে করব। কোনো অনুষ্ঠান ছাড়াই? এসব পরে হবে, এখন তোমরা বলো কি, আমি জানতে চাই। আমরা আর বলবো কি, যা তোর বসকে কল দে আর বল কালকে আমরা আসছি। আমি বসের নম্বরে কল দিয়ে বাবার কাছে দিয়ে দিলাম। বাবা অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। কি বলছে বাবা? উনি এটা শুনে খুব খুশি হয়েছে। আচ্ছা, তাহলে কালকে তোমরা বসের বাসায় যাবে, আর আমি ম্যামকে অফিস থেকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যাব। আমি আবার কল দিয়ে বসকে সব বুঝিয়ে দিলাম। সকালে সবাই রেডি হলাম, আমার পরিবার গেল বসের বাসায়, আমি গেলাম অফিসে। অফিসে গিয়ে দেখি ম্যাম এখনো আসেনি। এই তো এসে গেছে। চুপটি করে ম্যাম ওনার কেবিনে চলে গেল। আমি বসা থেকে উঠে পিএনকে বললাম 1 ঘন্টার ভিতরে যেন ম্যামের রুমে কেউ না যায়। আমি ম্যামের রুমে গিয়ে দেখি ম্যাম কি জানি একটা ফাইল দেখছে। রিয়া আমার দিকে তাকিয়ে, কি ব্যাপার লাদেন সাহেব, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কোনো কাজ নাই? একটু কথা ছিল আপনার সাথে, বসবো ম্যাম? না, এখন আমি বিজি, কাজ করো গিয়ে। আমি গিয়ে রিয়ার হাত থেকে ফাইলটা বন্ধ করে রেখে একটু দূরে রাখলাম। কিছুক্ষণ সময় তো ম্যাম, প্লিজ। আচ্ছা বলে ফেলুন, কি বলতে চান? আমি কি আপনার পাশে বসতে পারি? পাশে তো কোনো চেয়ার নাই, কোথায় বসবেন? আপনার সাথে বসবো। দেখুন, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি রিয়ার কোনো কথা না শুনে ওকে একটু সাইড করে ওর শরীরের সাথে আমার শরীর মিশে বসে পড়লাম। রিয়া উঠতে চেষ্টা করে, কিন্তু আমি হাত ধরে ফেললাম। কি করছেন? আপনাকে আমি অনেক ভালো মনে করতাম, আর আপনি? কেউ দেখলে কি বলবে? আমি বসা থেকে রিয়াকে জড়িয়ে ধরতেই রিয়া বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। যাকে বিয়ে করে বউ বানাতে চাই, তার থেকে কিভাবে দূরে থাকি বলেন? এটা বলতে রিয়ার মুখটা দেখার মতো ছিল। দেখেন, আমি আপনাকে প্রপোজ করে প্রেম করব এমন আমি নই। আপনাকে সরাসরি বিয়ে করে আমার বউ করব, এরকম প্রেম করব। আজকে ছাড়েন আগে। আমার উত্তরটা, দেখেন, এটা কোনো ছেলে খেলা না। আর আমাকে বিয়ে করে কি করবেন? সমাজে কারোর সামনে আমাকে নিয়ে দাঁড়াতে পারবেন? আমি রিয়ার মুখ থেকে মাস্কটা টান দিয়ে খুলে ফেললাম। ম্যাম, সত্যি আমি আপনাকে বিয়ে করতে চাই। আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। মানুষের কথায় কি আসে যায়? আমি আপনাকে বিয়ের পর অনেক ভালোবাসবো। প্লিজ প্লিজ, না করবেন না ম্যাম। ছোটদের মতো কি সবচেয়ে পায় না ধরো? একটু পরে কান্না করতে লাগলো। কি হলো ম্যাম, কান্না করেন কেন? আমি কি ভুল কিছু বলে ফেললাম? আমিও তোমাকে পছন্দ করতাম, কিন্তু আমি ভাবতেই পারি নাই তুমি আমাকে এই অবস্থায় বিয়ে করবে। বিয়ের পর আমি আপনার সব কিছু ঠিক করে দেবো, দেখবেন। জড়িয়ে ধরতে পারি একটু? আমি তো ধরেই আছি আপনারটা, আপনি আদায় করে নিন। এটা বলতে রিয়া আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। জানো লাদেন, আমি ভাবতেই পারি নাই তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে। আমি তো এটা ভাবতাম আমি মনে হয় জীবনভর একাই রয়ে গেলাম। আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, মা বাবা তো কাজে নিয়ে বসে আছে, তাড়াতাড়ি চলেন। কিন্তু আমার বাবা? আরে আমার মা বাবা আপনার বাসায় গেছে, বুঝলেন ম্যাম? সব কিছু তুমি প্ল্যান করে করছো না? বলতে পারেন। ম্যানেজারকে ডাক দেন তো ম্যাম। কি করবা? অফিস 2 দিনের জন্য বন্ধ দিয়ে দাও, তোমাকে নিয়ে আমি একটু ঘুরবো। তুমিও না? আমি রিয়াকে কোলে নিয়ে বের হতে লাগলাম। আই আই, কি করছো? কর্মচারীরা দেখে কি বলবে? কে কি বলবে সেটা আমার দেখার বিষয় না। আমি আমার বউকে কিভাবে নেব না নেব সেটা আমার দায়িত্ব। রিয়াকে নিয়ে বেরোতেই অফিসের সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি রে লাদেন, ডাল মে কুচ কালা হে। হ্যাঁ রে, দোয়া করিস আমি আজকে তোদের ম্যামকে বিয়ে করব।
এত তাড়াতাড়ি? শুভ কাজে দেরি করতে নেই। রিয়াকে নিয়ে বাসায় চলে গেলাম। দেখি কাজে এসে বসে আছে। কবুল বলে রিয়াকে বিয়ে করে আমাদের বাসায় নিয়ে এলাম। রাতে রিয়া এসে আমার পায়ে সালাম করলো। রিয়া, তুমি খুশি তো? এত এত খুশি হয়েছি যে আমি বলার বাহিরে। এখন যদি মন খারাপ করে থাকো তাহলে দেখতে পারবা। আমার বউকে আমি সবসময় হাসি খুশি দেখতে চাই। আমি জানি তুমি আমার সুখের জন্য সব কিছু করতে পারবে। এখন আমি তোমার শরীর থেকে কি কিছু কারেন্ট নিতে পারি? ঠান্ডার দিন একটু গরম করতে হবে। রিয়া লজ্জা পেয়ে আমার বুকের মাঝে মুখ লুকালো। আমি শীতকালে কম্বল নিয়ে শুয়ে পড়লাম। এজন্যই মানুষ বলে শীতকালে তাড়াতাড়ি আমাদের বিয়ে করা উচিত। আপনাদেরকেও বলি তাড়াতাড়ি বিয়ে করেন, ঠান্ডায় মরে লাভ আছে। সবাইকে শীতকালের শুভেচ্ছা জানিয়ে গল্প শেষ করলাম। কেমন হয়েছে গল্পটি জানাতে ভুলবেন না। পরবর্তী গল্পে তৈরি থাকবেন। আল্লাহ হাফেজ।